আসসালামু আলাইকুম। প্রিয় চিকিৎসক বৃন্দ, প্রিয় ডেন্টাল সার্জন বৃন্দ, 48তম বিসিএস উত্তীর্ণ মানে সুপারিশপ্রাপ্ত ডেন্টাল সার্জন বৃন্দ, আপনাদেরকে নিয়ে আজকে আমাদের এই এডুডেন্টের আয়োজন, যে স্পেশাল সেমিনার, যে আমাদের পাশ করার পরবর্তীতে করণীয় কি এবং আমরা কিভাবে উপজেলায় যাব, কি করব, এই বিষয় নিয়ে একটা প্রাথমিক আলোচনা আমরা করব আজকে আপনাদের সাথে। এবং আমাদের সাথে উপস্থিত গেস্ট অতিথি হিসেবে থাকবেন ডাক্তার সাইফুল হোসেন সাকিব। অতি সম্প্রতি এমএস কমপ্লিট করেছেন পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি থেকে এবং 39তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ হেলথ সার্ভিসে জয়েন করেন। এবং পাশাপাশি আছে আমাদের ডাক্তার মাহফুজ হাসান অভি। বর্তমানে ফেজ বি রেসিডেন্ট হিসেবে আছেন অর্থোডন্টিক্সে এবং এফসিপিএস পার্ট টু ট্রেনি। এবং তিনি 39তম বিসিএস এ প্রথম স্থান অধিকার করার মাধ্যমে বাংলাদেশ হেলথ সার্ভিসে জয়েন করেছেন। আর আপনাদের সাথে আমি আছি ডাক্তার মোহাম্মদ আল আসিফ আবেদিন। আমি 38তম বিসিএস এর মাধ্যমে বর্তমানে হেলথ ক্যাডারে আছি এবং ফেজের রেসিডেন্ট হিসেবে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারিতে আছি। তো আজকের এই প্রোগ্রামের শুরুতে আমি আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন এবং মানে অত্যন্ত মানে আমার খুব খুশি লাগছে, ভালো লাগতেছে যে আসলে আপনাদের এই সফল মুখগুলোর সাথে আমরা আজকে আসলে বসতে পেরেছি। আসলে এই বিশেষ দিন আমাদের গত বৃহস্পতিবারে যখন রেজাল্ট দিল, সো মানে এই সময়টা আসলে প্রত্যেকটা পরীক্ষার্থীর জন্য খুব একটা ক্রুশিয়াল টাইম ছিল যে আসলে রেজাল্ট কি হবে। আমরা জানি যে আমাদের 511 জন ডেন্টাল সার্জন বিন্দু ভাইবা দিয়েছেন, সেখান থেকে 300 জন ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হবেন এবং 211 জন বাদ পড়বেন। সো এটা আসলে খুব চ্যালেঞ্জিং একটা সময়। এবং আমরা ভাইবা আহ, সবাই ভালো দিয়েছি, খারাপ দিয়েছি, কেউ এভারেজ, সবকিছু মিলে আসলে একটা খুব ক্রিটিক্যাল সিচুয়েশন ছিল। তো আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা আজকে আমি আপনাদের সাথে লাইভে কথাটা শেয়ার করছি যে 300 জন পরীক্ষার্থী মানে 300 জন যারা ক্যাডার হয়েছেন, সুপারিশপ্রাপ্ত হয়েছেন। আলহামদুলিল্লাহ আমাদের এডুয়েন থেকে আমাদের 210 জন এখন পর্যন্ত আহ, খবর পাওয়া গেছে 210 জনের মতো ডেন্টাল সার্জন বৃন্দ সুপারিশপ্রাপ্ত হয়েছেন আলহামদুলিল্লাহ। তো এই জার্নিটা আসলে খুব চ্যালেঞ্জিং জার্নি ছিল। আপনারা জানেন যে আসলে আমাদের এই বিসিএস প্রিলিমিনারির যে ব্যাচ, বিসিএস ভাইবার ব্যাচ, অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে আমাদের এই ব্যাচগুলো কিন্তু পরিচালনা করতে হয়েছে। অত্যন্ত কম সময়ের মধ্যে আমাদেরকে বাজারে কুইক বাইট বইটি আনতে হয়েছে এবং কম সময়ের মধ্যে আপনাদেরকে ভাইবার যে ক্লাসগুলো কিন্তু নিতে হয়েছে, যেহেতু ভাইবাগুলো প্রথমেই হয়েছিল। সো যে সকল চিকিৎসক বৃন্দ আসলে অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের এডুয়েন্টের উপর আস্থা রেখে শুরু থেকে এই শেষ পর্যন্ত আছেন, ছিলেন, আপনারা আসলে প্রত্যেকের নিকট অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদের আজকের এই রেজাল্টে আমরা অত্যন্ত আনন্দিত। তো আপনার এখন রেজাল্ট পরবর্তীতে আপনার করণীয় কি? রেজাল্ট পরবর্তীতে আপনার এখন করণীয় হচ্ছে, আপনাদের সামনে এখন যেই কাজটি আছে সেটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন। সেটা হচ্ছে আপনি পিএসসি কর্তৃক, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক সুপারিশপ্রাপ্ত হয়েছেন এবং আপনাদের এই সুপারিশ কপি, এই রেজাল্টের কপি কিন্তু ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিকট কিন্তু প্রেরণ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় আপনাদের এই পুলিশ ভেরিফিকেশনের কাজটি কিন্তু তারা সম্পন্ন করবে। এই ক্ষেত্রে আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে আপনার এই যে আপনি যে 48তম বিসিএস পরীক্ষা দিয়েছেন, আপনার টোটাল ডকুমেন্টস যেটা আসলে আপনি ভাইবাতে সাবমিট করেছেন, আপনার ভাইবার যে বিপিএসসি ফর্ম 1, বিপিএসসি ফর্ম 3, অ্যাডমিট কার্ড, হুম, এই 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 যে টোটাল কাগজপত্রগুলো কিন্তু আপনারা 4 কপি, 5 কপি, 5 সেট কিন্তু আপনারা ফটোকপি করে ফেলবেন। 5 কপি ফটোকপি করবেন কি জন্য? আপনারা 5 কপি ফটোকপি করে আপনাদের স্থায়ী ঠিকানা, আপনাদের অস্থায়ী ঠিকানা এবং আপনি পার্সোনালি 1 কপি সংরক্ষণ করবেন। এবং পাশাপাশি আপনার যে শিক্ষা প্রতিষ্ঠান বা মেডিকেল কলেজ, সেখানে আপনারা একটু ইনফর্ম করবেন এবং আপনারা পুলিশ ভেরিফিকেশন ফর্মে আপনারা যে 2 জন গণ্যমান্য ব্যক্তি বা বিশিষ্ট ব্যক্তি আপনি হচ্ছেন এই যাদের নাম দিয়েছেন, তাদের সাথেও আপনি কিন্তু একটু যোগাযোগ করবেন। তারা আপনার এই খুশি সংবাদটি তাদেরকে দিবেন যে আপনারা হচ্ছে এই বিষয়টা নিয়ে যেন তারা মাথায় থাকে। কারণ এরকম আমরা বিগত বছরে দেখেছি, আপনি এমন কারো নাম দিলেন, সে আসলে জানলোই না আপনার ব্যাপারে, আপনি কি পরীক্ষা দিয়েছেন। তাকে ফোন করা হলো যে আপনার এই প্রার্থী তো বিসিএস এ চান্স পেয়েছে, আপনি তাকে চিনেন কিনা বা তার সম্বন্ধে কিছু বলুন।
সে কিছুই বলতে পারতেছে না, বা সে না বিসিএস, সে আবার বিসিএস দিল কি, সে তো ডাক্তার। তো এই বিষয়গুলো কিন্তু অনেক অনেক ঝামেলা করে পরবর্তীতে ভেরিফিকেশনে। কাজেই প্রিয় চিকিৎসক বৃন্দ, প্রিয় ডেন্টাল সার্জন বৃন্দ, আপনারা এই কাজগুলো, অর্থাৎ আপনার এখন যেগুলো করণীয়, এখন একটা বেশ কয়েকজন আমাকে পার্সোনালি নক দিয়েছেন যে ভাই থানা বা পুলিশের কাছে যেতে হবে কিনা। এখন এটা আসলে এটা আসলে ভ্যারি করে। এখন যদি আপনার ফ্যামিলিতে কোনো পুলিশের সদস্য থাকে, বা আপনার বাপ, বাবা, ভাই বা চাচা যদি পুলিশে চাকরি করে, সেটা অন্য হিসাব, তাদের থ্রুতে আপনি আপনার নিজ ঠিকানায় পুলিশের থানার সাথে যোগাযোগ করতে পারেন। কিন্তু কিন্তু পার্সোনালি এটা দরকার নেই। এটা দরকার নেই এই জন্য কারণ আমাদের যে সকল চিকিৎসক বা শিক্ষার্থীরা ভাইবা উত্তীর্ণ হয়েছেন, তারা দেখা যাচ্ছে যে আপনারাই, পুলিশ আপনাদেরকে খুঁজে নিবে, পুলিশ আপনাদেরকে বের করে নিবে যে আমার এই প্রার্থীর বাসা কোথায়, তার ব্যাকগ্রাউন্ড ঠিক আছে কিনা। হুম। কাজেই আপনাদের মানে এখানে উইলিংলি আসলে যাওয়ার খুব বেশি কিছু নেই। এবং আমি আমার যে 38তম বিসিএস এবং তার আগে 39তম বিসিএস এ হচ্ছে দুইবার সুপারিশপ্রাপ্ত হই, এবং এই দুইটাতেই আমার পুলিশ ভেরিফিকেশন হয়েছিল। এবং কখনোই আমি আসলে আমি নিজ থেকে জানি পুলিশই দুইবার আসলে আমাকে খুঁজে বের করেছে, এসেছে, নাম্বার ভেরিফিকেশন করলো, নাম ঠিকানা সব দেখলো, দেন ফাইন তারা চলে গেছে আর কি। হ্যাঁ, সো এখানে আসলে উইলিংলি আপনারা কেউ যেতে চাইলে সেটা যেতে পারেন, বাট এটাই আনা। আচ্ছা, পার্মানেন্ট অ্যাড্রেসে যদি নিজে উপস্থিত না থাকেন তাহলে কি হবে? আচ্ছা, পার্মানেন্ট অ্যাড্রেসে আপনাকে যে নিজেকেই থাকতে হবে বিষয়টা তা না। কারণ আপনি কিন্তু আপনার ফর্মে উল্লেখ করেছেন যে আমি বর্তমানে ঢাকায় আছি, বর্তমানে আমি চিটাগাঙে আছি, পড়াশোনার কাজে হোক, ট্রেনিং এর পারপাস হোক, কিন্তু আমার স্থায়ী ঠিকানা কিন্তু একটা ডিস্ট্রিক্টে, অন্য ডিস্ট্রিক্টে। সো ওই পার্মানেন্ট অ্যাড্রেসে আপনার থাকতেই হবে বিষয়টা তা না, কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসে আপনার ওইখানে আপনার পক্ষে কথা বলার মতো কোনো মানুষ থাকতে হবে। যেমন আমি আমার পার্সোনাল কথা বলি, আমার পার্মানেন্ট অ্যাড্রেসে ওইখানে আসলে আমি থাকি না, আমার বাবা মাও থাকে না, কিন্তু আমার আম, আমার চাচা, আমার ছোট কাকা, তিনি বাড়িতে থাকেন। তো তাকে আমি আগেই থেকে বলে রেখেছি, তাকে আমার এক সেট কাগজ আগেই দেওয়া ছিল। এবং যখন পুলিশের এসআই ভেরিফিকেশনের কাছে ডিএসবি থেকে এসবি থেকে গেল, ফাইন, আমার কাকা তাদের সাথে বললো, কথা বললো যে হ্যাঁ আমার ভাতিজা চান্স পেয়েছে, আমাকে কাগজপত্র যেগুলো দিয়েছি সবগুলো কাগজপত্র তাদেরকে দিল। তারা ঘর বাড়ি দেখে তারা চলে আসছে। সো তাদেরকে জিজ্ঞেস করলো যে প্রার্থী কোথায় থাকে, বললো প্রার্থী ঢাকায় থাকে। সো ইটস কোয়াইট নর্মাল আর কি। আপনি পার্মানেন্ট অ্যাড্রেসে আপনাকে থাকতে হবে বিষয়টা তা না। কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসে যেই থাকবে, আপনার যে আত্মীয় স্বজন বা উম, যেই থাকে, সেই জন্য আপনার বিষয়ে তথ্য দিতে পারে, আপনার বিষয় সেই জন্য জানা থাকে। হ্যাঁ, এই বিষয়টা আপনাদেরকে এনশিওর করতে হবে। তো আমরা আমাদের সাথে ইতিমধ্যে জয়েন করেছেন আমাদের এডুডেন্টের কোঅর্ডিনেটর এবং আমাদের আজকের অন্যতম গেস্ট ডাক্তার সাইফুল, ডাক্তার সাইফুল হোসেন সাকিব। আমরা আমাদের এই সাকিব স্যারের কাছে যাব, এবং সাকিব স্যারের কাছ থেকে আমরা এই এই কিছু কোশ্চেন আমরা আজকে কিছু আলোচনা করব আর কি, যে উপজেলা পর্যায়ে আসলে আপনাদের কাজ কর্মপদ্ধতি কিভাবে হবে। আচ্ছা, আরেকটি প্রশ্ন প্রশ্ন এসেছে, আমরা একটু প্রশ্নটা নিয়ে নিই। যে প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস সেম দিয়েছি কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসে থাকি না। থাকেন না, কোনো সমস্যা নাই, বলবেন যখন ফর্ম ফিল আপ করতাম তখন আমরা এক ঠিকানায় থাকি, বর্তমানে বিশেষ সময়ের জন্য আমরা হচ্ছে অন্য ঠিকানায় থাকতেছি। তো এটা কোনো সমস্যা না। এটা সমস্যা করবে না। এখানে আসলে গুরুত্বপূর্ণ মানে অ্যাড্রেস ভেরিফিকেশনে গুরুত্বপূর্ণ জিনিসটা দেখে যে দেখা গেল যে আপনি আপনি অন্য ডিস্ট্রিক্টের মানুষ, রংপুর, আপনি সব ঠিকানা দিয়ে রাখছেন বগুড়ার নামে। ওইটা তখন তাদের মনে কোশ্চেন হবে কি ব্যাপার, এই শিক্ষার্থী এইভাবে কোশ্চেন মানে তথ্য গোপন করলো কেন, এই ধরনের সমস্যা হতে পারে। বা আপনি এমন একটা ঠিকানা দিলেন আহ, যেই ঠিকানা আপনার কেউ জানে না, বা আপনার সেখানে কোনো ক্রাইম অবজেকশন আছে। হুম। এই তো এই বিষয়ে কিন্তু আপনাদের জন্য ওইটা তখন ঝামেলা হবে। নর্মালি ম্যাক্সিমাম স্টুডেন্টদের কোনো সমস্যা আছে। ইন্টার্নদের ব্যাপারে কোনো আপডেট আছে কিনা, ইন্টার্নদের ব্যাপারে যেটা বলা হয়েছে যে যে আপনার 26 জন চিকিৎসকের কিন্তু রেজাল্ট হচ্ছে হোল্ডের মতো করে রাখা হয়েছে, যে তারা ইন্টার্নশিপ শেষে পার্মানেন্ট সার্টিফিকেট যখন পাবে সেই ক্ষেত্রে কিন্তু তারা বিসিএস এ জয়েন করতে পারবে। তো এই বিষয়ে আসলে লেটেস্ট কোনো আপডেট আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বা পিএসসি থেকে কিন্তু আমাদেরকে এখনো দেওয়া হয়নি। তবে আপনাদের যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন 300 জন, আপনারা আশা রাখতে পারেন যে এই 300 জন চিকিৎসকই কিন্তু বাংলাদেশ হেলথ সার্ভিসে আপনারা যোগদান করবেন, করতে পারবেন। সো আমরা আমরা আমাদের সাকিব স্যারের কাছে চলে যাই। আসসালামু আলাইকুম স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে?
জি, আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে কিনা একটু ভেরিফাই করবেন? শোনা হ্যাঁ, যাচ্ছে হ্যাঁ। ভাই? জি, শুনতে পাচ্ছি আমরা। ডাক্তার সাকিব, আপনি আমাদের এই বিশেষ প্রোগ্রাম আপনি জানেন যে আমরা অত্যন্ত কম সময়ের মধ্যে এই প্রোগ্রামগুলো আসলে অ্যারেঞ্জ করেছি। ক্লাস, ভাইবার ক্লাস, মক টেস্ট। আম, তো আপনি মানে শুরুতে তাদেরকে একটু অ্যাড্রেসিং করুন, মানে তাদেরকে আসলে একটু শুভকামনা বা যেটাই দিতে চান আর কি। আচ্ছা, জি, ধন্যবাদ। প্রথমে ধন্যবাদ জানাই এডুডেনকে এবং এডুডেন্টের সাথে সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে আজকের এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার জন্য। তো এটা আসলেই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম আমার কাছে মনে হয়, এবং আহ, আমাদের ডেন্টাল সার্জনরা যারা সুপারিশপ্রাপ্ত হলেন তাদের জন্য আশা করি যে আজকের প্রোগ্রামটা খুবই হেল্পফুল হবে। তো প্রথমে আমি শুরু করছি সবাইকে অভিনন্দন জানিয়ে। অলরেডি আজকে যাদেরকে নিয়ে আজকে আমাদের এই প্রোগ্রাম সবাই কিন্তু অলরেডি ক্যাডার সার্ভিস অন্তর্ভুক্ত হয়ে গেছেন। শুধু গেজেটটার জন্য অপেক্ষা, ফাইনাল যে গেজেট সেটা হবে আর কি কয়েকদিন পরে। তো সবাইকে অভিনন্দন। এবং আহ, আজকের প্রোগ্রামটা আসলে অনেকটা আমরা আপনাদের সাথে অনলাইন উদযাপন বলা যায়। আমরা খুব ইনফর্মাল ওয়েতে কিছু ডিসকাশন করব। অনেক ধরনের কোশ্চেন থাকে আমাদের যারা নতুন আমরা সুপারিশ প্রাপ্ত হই। উপজেলায় পরিবেশ কেমন থাকে, ওখানে কি কাজ করতে হয়, বা এই মুহূর্তে আমার করণীয় কি, এই বিষয়গুলা অনেক সময় আমাদের কাছে কোশ্চেন আসে। আহ, তো সেই বিষয়গুলো নিয়ে আসলে আমরা আজকে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করছি আপনাদের মূলত আপনাদের যে কোশ্চেন গুলা সেগুলারই আমরা আনসার দিব। আর আমাদের পক্ষ থেকে যদি কোনো ইনফরমেশন আপনাদের জন্য যেটা দরকারি সেরকম কোনো ইনফরমেশন থাকলে আমরা জানাবো। আচ্ছা, প্রথমে আমি কয়েকটা ইন্ট্রোডাক্টরি কথা বলি। সেটা হচ্ছে যে আপনারা এখন কি করবেন, এই যে অলরেডি তো রিকমেন্ডেড হয়ে গেছেন। গেজেট হওয়ার আগের যে সময়টা, এই সময়টাতে আপনারা কি করবেন? আসিফ খুব সুন্দর করে সেগুলো বলছে আপনাদেরকে। তো আপনারা অবশ্যই সেই বিষয়গুলাই বেশি জোর দিবেন। আপনাদের ডকুমেন্টস গুলা এখন আপনাদের সামনে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভেরিফিকেশন। আপনার গ্যাজেট হওয়ার আগেই কিন্তু ভেরিফিকেশনটা হবে। তো ভেরিফিকেশনটা খুব কম সময়ের মধ্যে হওয়ার চান্স আছে, যেহেতু আমাদের নিয়োগটা খুব কম, অল্প সময়ের মধ্যে হয়ে যাওয়ার কথা। তো এই জন্য আপনার যে ডকুমেন্টস গুলো যা যা দরকার সেগুলো অবশ্যই খুব ভালোভাবে রেডি করবেন আগে এই মুহূর্তে। এখনই রেডি করে ফেলবেন। পাশাপাশি আপনার যে অ্যাড্রেস আছে, যেখানে পার্মানেন্ট, যেটা আসিফ বললো পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, এই অ্যাড্রেস গুলোতে ইনফর্ম করে দিতে হবে। আপনি যেখানেই থাকেন, যদি আপনি আপনার প্রেজেন্ট অ্যাড্রেসে থাকেন, তাহলে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসে যে আছেন তাদের কোনো না কোনো একজন অভিভাবক অথবা আপনার প্রতিনিধি হিসেবে কাউকে একটু আপনি এটা বলে রাখতে হবে। পাশাপাশি আমি আরেকটা বিষয় বলবো যে আপনার ভেরিফিকেশনটা কিন্তু অনেক লেভেলে হয়। আমাদের ক্যাডার সার্ভিসের যে ভেরিফিকেশন বা প্রজাতন্ত্রের যে কোনো চাকুরির ক্ষেত্রে ভেরিফিকেশনটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি কি আসলেই চাকুরি পাওয়ার জন্য উপযুক্ত কিনা, আপনার কোনো ধরনের সমস্যা আছে কিনা, বিভিন্ন ধরনের ইস্যু থাকতে পারে। তো ওই ইস্যুগুলো আসলে এখানে ডিল করা হয়, যেটা খুব ইম্পর্ট্যান্ট আপনার ভেরিফিকেশনটা। এই জন্য আপনি এলাকার, আমি যেটা বলবো যে এলাকার আপনার উপজেলার অথবা ইউনিয়নের চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তি যারা আছেন, হ্যাঁ, বা হচ্ছে ওয়ার্ড মেম্বার, ওনাদেরকে অবশ্যই ইনফর্ম করে রাখবেন যে আমার বিসিএস আমি হচ্ছে রিকমেন্ডেড হয়েছে, আমার ভেরিফিকেশন আসতে পারে, আঙ্কেল একটু দেখেন, অথবা ওনাদেরকে একটু বলে রাখা আর কি। তো এটা যেটা হবে যে এটা অবশ্যই একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করবে, এবং ওনারা কোনো সময় আসলে যেটা দেখা যায় ক্যাডার সার্ভিসের ক্ষেত্রে আপনি যখন রিকমেন্ডেড হবেন আপনার নামে নেগেটিভ আসলে দেওয়ার সুযোগ খুব কম থাকে, বা খুব কম ক্ষেত্রে কিন্তু সেটা হয়। তো আশা করা যাচ্ছে যে সবারই রিপোর্টটা ভালোই হবে, ভেরিফিকেশন রিপোর্ট। তারপরেও আপনাদেরকে একটু যেটা ফর্মালিটি সেগুলো হচ্ছে একটু মেনটেন করতে হবে। এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছেন অথবা চেয়ারম্যান বলেন, উপজেলা উপজেলা পর্যায়েও আপনি হচ্ছে বলে রাখতে পারেন যদি কোনো পরিচিত কেউ থাকে। ঠিক আছে, এই বিষয়টা একটু বা একটু খেয়াল রাখবেন। এটা একটু কাগজপত্রগুলো রেডি করেন, এবং খুব কম সময়ের মধ্যে হয়তো আপনাদের মেডিকেল যে ফিটনেস পরীক্ষা সেটারও একটা ডেট দিয়ে দিবে। ডেট দিয়ে দিবে। তো ডেটটা যখন হচ্ছে পত্রিকাতে বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হবে। সেটা আমরা জানিয়ে দিব আমাদের পেজের মাধ্যমে। আচ্ছা, একটি কোশ্চেন এসেছে, ডকুমেন্টস গুলোর কপি কি অ্যাটাস্টেড করতে হবে কিনা, নাকি শুধু 5 কপি করলেই হবে? দেখেন, ডকুমেন্টস হচ্ছে যেটা হয় আমাদের সময় আমরা কিন্তু অ্যাটেস্টেডই করছিলাম।
টেস্টেড একটু করে নিলে ভালো। সত্যায়িত হয়তো অনেক ক্ষেত্রে উল্লেখ থাকে না, থাকতেও পারে, বাট আপনাকে দুই ধরনের প্রস্তুতি রাখতে হবে। আহ, এটা অনেক সময় ক্লিয়ার করে কিন্তু বলা হয় না ডকুমেন্টস, বা অনেক অনেক সময় যে সত্যায়িত চেয়ে বসতে পারে। সেক্ষেত্রে আপনি কিছু কপি সত্যায়িত করে রাখবেন, কিছু ফ্রেশ কপি রাখবেন, সেটাই বুদ্ধিমানের কাজ। এভাবে রেডি রাখবেন আর কি। ওকে, তো আচ্ছা, ভেরিফিকেশনের বিষয় গেল। আর ভেরিফিকেশন যেটা, গেল, তারপর হচ্ছে চিকিৎসা, হেলথ পরীক্ষা। হেলথ পরীক্ষাও খুব বেশি জটিল কিছু না। আপনাদেরকে আপনাদের অঞ্চল মানে আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস ভেদে আপনাদেরকে মেডিকেল কলেজে অ্যাসাইন করা হবে। ঢাকাতে হচ্ছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মিটফোর্ড হাসপাতাল, ঢাকা মেডিকেল, মুগদা হাসপাতাল, জাতীয় বক্ষব্যাধি, এভাবে হচ্ছে কিছু ইনস্টিটিউট আছে ঢাকাতে। হ্যাঁ, তো এগুলাতে হচ্ছে আপনাদের সিরিয়াল দেওয়া থাকবে। এখানে হচ্ছে আসলে চোখের পরীক্ষা, আপনার হচ্ছে বুকের এক্স রে, ইসিজি, ইউরিন টেস্ট, আর লেটেস্ট লেটেস্ট আপনার 41 বিসিএস, 43 বিসিএস ডোপ টেস্টের ইয়াও চেয়েছে তারা, রিপোর্ট সাবমিট করতে বলেছে। তো এই টেস্টগুলো হচ্ছে ম্যাক্সিমামই তারা ইনস্ট্যান্ট ওই দিনই করবে। আর ডোপ টেস্টের বিষয়টা যদি থাকে, তো ডোপ টেস্টের রিপোর্টটা এটা আগেই করে ফেলে, আগেই করা লাগে। ডোপ টেস্ট, বুকের এক্স রে, ইসিজি, এগুলো হচ্ছে আপনাদের যে ডেট, সেই ডেটের আগেই আপনারা করে ফেলবেন। ওই দিন আপনারা শুধুমাত্র আপনাদের রিপোর্টটা সাবমিট করবেন। তো ডোপ টেস্টের বিষয়টা, যেটা আমাদের 39তম বিসিএস, 42তম স্পেশাল বিসিএস সময় ছিল না, কিন্তু বর্তমানে লাস্ট যে বিসিএস গুলো হয়েছে সেখানে ডোপ টেস্টের বিষয়টা তারা জানতে চেয়েছে। সো এই বিষয়টাও আপনার একটু মাথায় রাখবেন। তো আর এখন হচ্ছে যে আপনাদের কিন্তু সময় দেওয়া হবে অ্যাটলিস্ট 5 to 7 ডেজ, 7 দিনের একটা সময় দেওয়া হবে অন্তত। তার আগে আপনাদেরকে হেলথ টেস্টের বিষয় জানাবে। সো ওই 5-7 দিনে আপনারা এটা করে ফেলতে পারবেন। এটা নিয়ে কিন্তু আহ, জটিল কিছু কোনো সমস্যা হবে না। আচ্ছা, প্রেগনেন্টদের জন্য এক্সরেটা ম্যান্ডেটরি না। প্রেগনেন্সির যারা আছেন, যারা প্রেগনেন্সির যে কোনো পর্যায়ে থাকেন না কেন, আপনারা আপনাদের প্রেগনেন্সির সাপোর্টে আপনারা ডকুমেন্টস ইয়া করবেন। আপনাদের যে স্যারদেরকে দেখা যাচ্ছে, ম্যাডামদেরকে দেখিয়েছেন, সেই ম্যাডামদের রিপোর্ট বা আলট্রাসোনোগ্রাফি রিপোর্টটা শো করলেই হবে, আপনাদের জন্য এক্সরেটা ম্যান্ডেটরি না। আচ্ছা, তো আমরা এখন আমাদের কিছু স্পেসিফিক কোশ্চেনে চলে যাই, যে আমাদের উপজেলা পর্যায়ে আপনারা জানেন আপনারা সহকারী ডেন্টাল সার্জন হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, এবং উপজেলা হাসপাতালে আপনাদের ফার্স্ট পোস্টিং হবে কিন্তু উপজেলা পর্যায়ে। তো উপজেলা পর্যায়ে একটা ডেন্টাল সার্জনের কাজ কি, কর্মপদ্ধতি কি, এই বিষয় নিয়ে আমরা আমাদের আলোচকের কাছ থেকে শুনবো। আচ্ছা জি, ধন্যবাদ। তাহলে আমি স্পেসিফিক চলে যাই, হুম। আস্তে আস্তে একটু কথা বলি। সেটা হুম। হচ্ছে যে আসলে আমরা যে পোস্টে, আমাদের পোস্টের নাম হচ্ছে কিন্তু সহকারী ডেন্টাল সার্জন। হ্যাঁ, তো এটা একটা ক্যাডার পোস্ট, ক্লাস 1 অফিসার অবশ্যই, এবং এটা হচ্ছে 9 গ্রেডের একটা পোস্ট। তো ইউজুয়ালি যেটা হয় আমাদের, আমি জানি না এবার 48-এর নিয়োগটা আসলে এন্ট্রি পোস্ট আমাদের কি পরিমাণ খালি আছে সেটা আমার এই মুহূর্তে জানা নেই। তো এন্ট্রি পোস্ট হচ্ছে আমাদের প্রায় 300 জন ডেন্টাল সার্জন এবার রিকমেন্ডেড হয়েছেন। তো তাদেরকে সাধারণত যেটা হয়, প্রথমে আমাদের উপজেলা পর্যায়ে অবশ্যই যেতে হয়। আপনার একজন বিসিএস ক্যাডার, একজন আহ, যখন রিকমেন্ডেড হবে, আপনাকে অবশ্যই কিন্তু এটা, অবশ্যই এটার প্রস্তুতি, মানসিক প্রস্তুতি থাকতে হবে যে আমাকে উপজেলায় কিছু সময় অবশ্যই কাটাইতে হবে। আপনি উপজেলায় সময় না কাটালে আপনার চাকরি কখনোই স্থায়ী হবে না। এবং সেই ক্ষেত্রে হচ্ছে আপনার, এটা হচ্ছে চাকরির বিধান বলি, যেটা বিধান বা হচ্ছে চাকরির বিধি, সেটার পরিপন্থী হবে। তো অবশ্যই আপনাকে উপজেলায় দিবে, এবং এটা মানসিকভাবে আপনাকে প্রস্তুতি রাখতে হবে যে হয়তো আমার পছন্দসই জায়গায় নাও পোস্টিং হতে পারে। তো এটা একটু প্রথমে হচ্ছে এটা একটু মাথায় রাখবেন। এবং আহ, উপজেলায় যখন পোস্টিং হবে সাধারণত উপজেলাতেই দেয়। উপজেলায় গেলে আপনার ওখানে আমাদের অফিস প্রধান যিনি থাকবেন তিনি হচ্ছেন ইউএইচএফপিও, উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার, যিনি, উনি হচ্ছে আমাদের অফিস প্রধান থাকবে। এবং এছাড়া হচ্ছে আমরা, আমাদের তত্ত্বাবধানকারী যে কর্তৃপক্ষ, আবাসিক মেডিকেল অফিসার ইউজুয়ালি হচ্ছে আমাদের তত্ত্বাবধান করে থাকেন। তো ডেন্টাল সার্জনের কাজ হচ্ছে মূলত, আহ, মূল দায়িত্ব যেটা সেটা হচ্ছে যে রোগীদের, উপজেলা আপনি যেখানে পোস্টিং থাকবে সেখানে রোগীদের দন্ত এবং হচ্ছে মুখের যে স্বাস্থ্য সেটাকে মেনটেন করা, এটাই হচ্ছে মেইন কাজ। আহ, পাশাপাশি হচ্ছে আরো কিছু কাজ আপনাদেরকে, আমি যদি স্পেসিফিক বলি, কয়েকটা পয়েন্টে যদি বলি, যেমন হাসপাতালের বহির্বিভাগ, জরুরি বিভাগে আগত এবং অন্তঃবিভাগে ভর্তি যে সমস্ত রোগী থাকে তাদের আপনার হচ্ছে দন্ত চিকিৎসা আপনাকে নিশ্চিত করা, এটা একটা আপনার দায়িত্ব। এছাড়া রোগীদের সম্পর্কে যথাযথ রেকর্ড সংরক্ষণ করা। আপনি যে রোগীদেরকে দেখবেন তাদের অবশ্যই একটা এন্ট্রি করা, ওইটা ওখানে আপনারা গেলেই বুঝবেন। আচ্ছা, অথবা রেকর্ড সংরক্ষণ করতে হবে। সংশ্লিষ্ট বিভাগের রোগীদের রেফারেল ব্যবস্থা কার্যকর করা।
আপনার কাছে যদি কোনো ডেন্টাল পেশেন্ট আসে, যদি ওই ডেন্টাল পেশেন্টের কোনো সিস্টেমিক ইলনেস থাকে, আপনার যদি মনে হয় যে অন্য কোনো ডক্টর স্পেসিফিক কোনো পার্টের বা ব্রাঞ্চের ডক্টরকে রেফার করতে হবে, অবশ্যই আপনাকে রেফারেল সিস্টেমে যেতে হবে। এছাড়া হাসপাতালে পরিচ্ছন্নতা পরিবেশ রক্ষায় কর্তৃপক্ষকে সহায়তা করা, এইটা একজন শুধু ডেন্টাল সার্জন না, একজন ডাক্তার হিসেবে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। হসপিটালের যে পরিবেশ, সেটাকে হচ্ছে স্বাস্থ্যকর রাখার জন্য যথাযথ আহ, আপনার হচ্ছে পদক্ষেপ গ্রহণ করা এবং সার্বক্ষণিক সহায়তা করা। এছাড়া রোগীর সাথে আগত ব্যক্তিবর্গ স্টাফদের আচরণ পরিবর্তনের জন্য বিসিসি কার্যক্রম পরিচালনা, এইটা ডিটেলস এখন জানার দরকার নেই, এটা আপনারা ওখানে গেলেই বুঝতে পারবেন। সরঞ্জাম ব্যবস্থাপনা এবং এ সংক্রান্ত রিপোর্ট প্রদান নিশ্চিত করা। এই যে সরঞ্জাম ব্যবস্থাপনা, আপনি ডেন্টাল সার্জন হিসেবে আপনি যখন আপনার সেবা প্রদান করবেন, আমাদের মেইন কাজ কিন্তু সেবা প্রদান করা। প্রজাতন্ত্র আমাদেরকে সরকার কিন্তু নিয়োগ দিচ্ছে সেবা প্রদান করার জন্য। তো এই সেবা প্রদান করার জন্য আপনার যে সরঞ্জামাদি লাগবে, যে আপনার ফ্যাসিলিটি লাগবে, সেগুলা কিন্তু আপনাকে নিজেই সেটা নিশ্চিত করার জন্য উদ্যোগ নিতে হবে। সেই বিষয়গুলো আপনাকে মেনটেন করতে হবে। যেমন ডেন্টিস্ট্রির ক্ষেত্রে আপনার কি কি ম্যাটেরিয়াল লাগবে, কি ইনস্ট্রুমেন্ট লাগবে, কোনটা আপনার আছে, কোনটা নাই, কোনটা গ্যাপ আছে, কোনটা প্রয়োজন, সেই বিষয়গুলো আপনাকে একটু তদারকি করতে হবে। এখন এটা একটা মজার বিষয়, যেটা সেটা বলবো যে বাংলাদেশে এখনো অনেক উপজেলা হেলথ কমপ্লেক্স আছে যেখানে এখনো কোনো ডেন্টাল ইউনিট নেই। দেখা গেছে যে আপনার ডেন্টাল সার্জন পোস্ট আছে, উপজেলায় সাধারণত একটা ডেন্টাল সার্জন পোস্ট থাকে, কিন্তু দেখা গেছে যে ডেন্টাল সার্জন পোস্ট আছে, বাট ওখানে কোনো কোনো ধরনের ইনস্ট্রুমেন্ট নেই, ডেন্টাল চেয়ার নেই। তো এইটা অনেক ক্ষেত্রে আপনাকে হচ্ছে ফেস করতে হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি আহ উপযুক্ত উদ্যোগ গ্রহণ করতে পারেন। এই ক্ষেত্রে অনেক ধরনের জটিলতাও থাকতে পারে, বাট পরিস্থিতি বুঝে আপনাকে সেগুলো হ্যান্ডেল করতে হবে। রোগী চিকিৎসা সেবার ক্ষেত্রে সর্বোচ্চ পেশাগত নৈতিকতা রক্ষা করা, মানে এটা আমাদের সবারই দায়িত্ব। আমরা শুধুমাত্র যে সরকারি একজন প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে সেটা না, এটা যে কোনো নাগরিক হিসেবে বা যে নর্মাল চিকিৎসক হিসেবেও কিন্তু আমাদের এটা দায়িত্ব। আচ্ছা, মানসম্মত বর্জ্য ব্যবস্থাপনা কার্যকরী ভূমিকা পালন, এগুলো কিছু কমন বিষয় আছে যেগুলো সব স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগকৃত সকল ডাক্তার অথবা সকল কর্মচারী কর্মকর্তার ক্ষেত্রেই প্রযোজ্য। এবং আরেকটা যেটি ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আমি একটু ফোকাস করব, সেটা হচ্ছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন। তো এই যে এই পয়েন্টটা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক আরোপকৃত অন্যান্য দায়িত্ব পালন, এটা কিন্তু একটা ব্রড, অনেক অনেক একটা বড় একটা টার্ম। সেটা হচ্ছে আপনি এখন আপনার কর্তৃপক্ষ আপনাকে অনেক ধরনের কাজই হচ্ছে দিতে পারে। যেমন আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, আমি যখন আমার প্রথম পোস্টিং ছিল হচ্ছে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যেটা একটা দ্বীপ, অনেকে জেনে থাকবেন, দুর্গম এরিয়া। তো ওখানে আমার কোনো ডেন্টাল ইউনিট ছিল না, কোনো ইনস্ট্রুমেন্ট ছিল না। এবং সেখানে আমাদের অনেক মেডিকেল অফিসার ছিলেন, আহ, যারা হচ্ছে মেডিকেল অফিসারদের ক্ষেত্রে, মেডিকেল অফিসাররা দেখা যেত যে এটা দুর্গম হওয়ার কারণে আমাদের ডরমিটরিতে ওই রকম থাকার ভালো পরিবেশ ছিল না। তো আমরা ডরমিটরিতে থাকতে পারতাম না। আমরা দেখা যেত যে আমরা শহরে, ওই দ্বীপেরই এক শহরে হচ্ছে আমরা অনেক দূরে থাকতে হইতো। একটা বাসা ভাড়া করে আমি আমার আমার এক কলিগ থাকতাম এমবিবিএস এর। তো আমরা কলিগরা বাসা ভাড়া করে থাকতাম এবং ওখান থেকে প্রায় 12 কিলো আপনার আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স, 12 কিলো দূরে গিয়ে আমাদেরকে অফিস করতে হতো। হ্যাঁ, তো অফিস করতে গেলে যেটা হয়তো যে আহ, এ, 12 কিলো দূরে গিয়ে আমাদেরকে অফিস করতে হতো, যার কারণে ফিমেল যে কলিগরা ছিল আমাদের মেডিকেল অফিসাররা, ওনারা হচ্ছে রাতের বেলা ডিউটি, নাইট ইমার্জেন্সি যে নাইট ডিউটি গুলা, সেগুলা ওনারা করতে পারতেন না। এবং ফিমেলদের সংখ্যাই বেশি ছিল। তো এটা আনসেফ, যেহেতু আপনি উপজেলার যদি পরিবেশগুলো জানেন, আপনারা যারা গ্রামে বড় হয়েছেন বা এ সম্পর্কে আপনাদের আইডিয়া আছে, তারা দেখবেন যে উপজেলায় কিন্তু আসলে এই ফিমেলদের জন্য অনেক সময় কিন্তু একটা আহ, কি বলবো, ফেয়ার এনভায়রনমেন্ট কিন্তু থাকে না। তো এটা একটু রিস্কি হয়ে যায় অনেক সময়, যার কারণে আমাদেরকে কিন্তু আহ, তখন মেল ডাক্তার যারা, তাদেরকে কিন্তু ইমার্জেন্সি ডিউটি গুলো করা লাগতো, ম্যাক্সিমাম ক্ষেত্রে নাইট ডিউটি গুলা। তো সেই ক্ষেত্রে আমার কর্তৃপক্ষ আমাকে একটা দায়িত্ব দিয়েছিল, সেটা হচ্ছে যে ইমার্জেন্সি ডিউটিতে আমাকে রোস্টারে নাম দেওয়ার বিষয়টা। যদিও একজন ডেন্টাল সার্জন কিন্তু আপনার ইমার্জেন্সি ইনডোর অথবা ইমার্জেন্সিতে ডিউটি করার তার জব ডেসক্রিপশনে নাই। বাট আপনার যখন কর্তৃপক্ষ আপনাকে
আহ, যে দায়িত্বটা দিবে সেটা কিন্তু আপনাকে পালন করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে সেটা দিতে পারে, বাট আমার কাছে মনে হয় যে আপনারা যত সম্ভব চেষ্টা করবেন সেই এটাকে অ্যাভয়েড করার জন্য। কারণ অনেক ধরনের সিচুয়েশন কিন্তু এখানে অ্যারাইজ করতে পারে, কোনো একটা বিপদে পড়লে কিন্তু আহ, সেটা আপনার উপর দিয়ে বেশি যাবে। হ্যাঁ, তো এই বিষয়গুলো খুবই সেন্সিটিভ ইস্যু। আপনারা আপনারা এখন যথেষ্ট ম্যাচিউরড, সবাই প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা হিসেবে রিকমেন্ডেড। আপনারা এই বিষয়গুলো বুঝে শুনে অবশ্যই এগুলোকে হ্যান্ডেল করতে হবে আমি বলবো। আচ্ছা, তো এই যে প্রজাতন্ত্রের দায়িত্ব যেটা আমাকে, সরি মানে কর্তৃপক্ষ আমাকে যে দায়িত্ব দিয়েছিল আমাকে পালন করতে হয়েছে ওই সময়। আহ, আমি অনেকভাবে চেষ্টা করছি এটাকে অ্যাভয়েড করার, বাট আমাকে পালন করতে হয়েছে, তো আপনাদেরও হতে পারে। আর আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে যে আউটডোরে, যেহেতু আমার ডেন্টাল ইউনিট ছিল না, ডেন্টাল পেশেন্ট আমার তো সবসময় খুব অত বেশি থাকতো না, বাট যখন জেনারেল রোগী অনেক বেশি থাকতো তখন কিন্তু আমাকেও সাপোর্ট দেওয়া লাগতো। সো একজন ডাক্তার হিসেবে আপনার এটা বলার সুযোগ নাই যে আমি ডেন্টাল সার্জন, আমি তো জেনারেল রোগীগুলো আমি দেখবো না। আপনাকে দেখা লাগতে পারে, পরিস্থিতি এমনও হতে পারে, সিচুয়েশন যদি সেটা ডিমান্ড করে সেটা আপনাকে করতে হতে পারে। সো এই ধরনের প্রস্তুতি আমাদেরকে অবশ্যই রাখতে হবে, আমরা যাতে যদি প্রয়োজন হয় এগুলা হচ্ছে ঠিকভাবে আমরা হচ্ছে ডেলিভার করতে পারি। সো ডেন্টাল সার্জনের কার্যপরিধি এতটুকুই একজন উপজেলা হেলথ কমপ্লেক্সে। আমি আরো ছোট কয়েকটা পয়েন্ট একটু কথা বলবো, কয়েকটা পরামর্শ আকারে দিব আর কি। যেমন আপনি যখন উপজেলায় দায়িত্ব পালন করবেন, একটা ফেয়ার এনভায়রনমেন্ট একটু মেনটেন করার চেষ্টা করতে হবে। আপনার যে কলিগরা আছেন অবশ্যই তাদের সাথে খুব ভালো সম্পর্ক মেনটেন করতে হবে। এই কলিগরাই কিন্তু বিপদে আপদে আপনার পাশে এসে দাঁড়াবে, সর্বপ্রথমে এদেরকে আপনি কাছে পাবেন। দুই নাম্বার যেটা আমি বলবো, আপনার ইউএইচএফপিও, উপজেলা হেলথ ফ্যামিলি প্ল্যানিং অফিসার, ভালো সম্পর্ক রাখতে হবে। উনি কিন্তু আপনার অফিস বস, এমন কোনো বিতর্কে জড়ায়েন না যাতে আপনি ওনার চক্ষুশূল হয়ে যান। এরকম অনেক ঘটনা আছে, চক্ষুশূল হওয়ার পরে কিন্তু কারোই পরিণতি ভালো হয় নাই। হয়তো আপনি আপনার চাকুরি নেয়ার মতো বা আপনাকে বড় কোনো শাস্তি দেওয়ার মতো হয়তো ওনার সক্ষমতা নাই, বাট উনি আপনার লাইফটাকে হেল্প করে দিতে পারে। উনি যদি চায় আপনার লাইফ হেল্প করে দিবে। এটা এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি অবশ্যই পার্সোনালিটি মেনটেন করবেন, বাট সেটা যেন কখনো আহ, মানে আরেকজনের অসম্মানের কারণ না হয়, এটা একটু খেয়াল রাখতে হবে। ভালো সম্পর্ক রাখবেন ইউএইচএফও এর সাথে, এমনকি আরএমও যিনি থাকবেন আরএমওর সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। আপনি যদি অফিসিয়াল মানে কি বলে ডেকোরাম ফলো করেন তাহলে কিন্তু আরএমও কিন্তু আপনার বস। আপনার রোস্টার থেকে শুরু করে আপনার হসপিটাল কেন্দ্রিক যে বিষয়গুলো উনি কিন্তু মেনটেন করেন। তো সো কলিগদের সাথে এই বিষয়টা গেল। পাশাপাশি আমি আরেকটা কথা বলবো যে আপনার লোকাল প্রশাসন যারা, আপনি উপজেলায় গেলে কিন্তু আপনার ক্যাডার পোস্টের কিন্তু আরো অনেক সরকারি কর্মকর্তা অফিসাররা থাকবেন, এসি ল্যান্ড থাকবেন, অ্যাডমিন ক্যাডারের অনেক মানুষজন থাকবেন, ওখানকার যে থানা সেই থানার ওসি থাকবেন। এই বিষয়গুলোকে আপনাকে মেনটেন করতে হবে। ওনাদের সাথে আপনি অবশ্যই সৌজন্য সাক্ষাৎ করবেন। যদি সপ্তাহে সুযোগ হয়, ছুটির দিনে যখনই সুযোগ হবে একটু সৌজন্য সাক্ষাৎ করে একটু চা খেতে যাওয়া, ওনাদেরকে ইনভাইট করা। এইভাবে একটা আহ, কি বলে একটা সম্পর্ক বিল্ড আপ করতে হবে বা সম্পর্ক মেনটেন করতে হবে। এইটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি কোনো কারণে, আল্লাহ না করুক, কোনো কারণে কোনো বাজে পরিস্থিতির ফেস করেন, আপনার লোকাল প্রশাসন যদি আপনার এগেনস্টে থাকে অথবা ওনারা যদি আপনার প্রতি পজিটিভ না থাকে, তাহলে কিন্তু বড় বিপদে পড়ারও সম্ভাবনা হতে পারে। তো যেটা বললাম যে এটা খুব ইম্পর্টেন্ট, এইটা আপনারা মাথায় রাখবেন। লোকাল প্রশাসনের সাথে অবশ্যই ভালো সম্পর্ক মেনটেন করতে হবে। এছাড়া লোকাল পলিটিক্যাল যে লিডাররা থাকে, কারোর সাথেই আপনার ব্যক্তিগত শত্রুতা দেখানোর দরকার নাই, সবার সাথে একটা ভালো, আপনি একজন ক্যাডার অফিসার, আপনি আপনার পার্সোনালিটি মেনটেন করে ভালো ব্যবহারের মাধ্যমে আপনি হচ্ছে ওনাদের সাথে একটা ভালো সম্পর্ক মেনটেন করতে হবে। এই বিষয়গুলো যদি মেনটেন করেন তাহলে কিন্তু অনেক সময় যে নেগেটিভ যে ঘটনাগুলো ঘটে, অনেক সময় আমরা শুনতে পাই যে উপজেলায় ডাক্তারকে মারতেছে। তো সেখানে কিন্তু ডাক্তারদেরও অনেক কিন্তু গ্যাপ থাকে। এই যে গ্যাপগুলা, সেগুলা কিন্তু অনেক ক্ষেত্রে ডাক্তারদের কমিউনিকেশন গ্যাপ থাকে বা ডাক্তাররা একটু সুপিরিয়র মনে করে নিজেকে। আমরা এটা আমাদের স্বভাবগত বৈশিষ্ট্য, আমরা নিজেদেরকে একটু সুপিরিয়র ভাবি। তো আপনি হয়তো সুপিরিয়র, আপনি অবশ্যই সুপিরিয়র, আপনি অনেকগুলো ধাপ পেরিয়ে এখানে আসছেন, বাট আপনাকে কিন্তু অবশ্যই সুপিরিয়রিটি ওইভাবে প্রদর্শন করা যাবে না যাতে অন্যরা আপনার প্রতি রুষ্ট হয়। তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। উপজেলায় যখন আপনি রুগী দেখবেন তখন অনেক ধরনের পরিস্থিতি আসতে পারে। আমি বলবো যে আপনার যদি রকচটা টাইপের মানুষ হন অথবা
ধৈর্য কম হয়, এটা এখন থেকে প্র্যাকটিস করেন, মেডিটেশন করেন। আপনাকে ধৈর্য বাড়াতে হবে। কারণ সব সময় কিন্তু আপনার যে সবাই আপনাকে খুব একটা সুন্দর পরিবেশ দিবে, এটা উপজেলা ভিত্তিক অনেক ধরনের ভ্যারি করে। যেমন আমি যদি বলি, আমি সন্দ্বীপে ছিলাম। সন্দ্বীপে এমনিতে আলহামদুলিল্লাহ ওখানকার মানুষজন যথেষ্ট সম্মান করে, একজন ডাক্তারকে, মেডিকেল অফিসারকে খুব সম্মান করে। বাট ওরা কিন্তু খুবই কি বলবো, মানে ফিজিক্যাল অ্যাসল্ট প্রবণ একটা মানে একটা ওই জায়গার কমিউনিটি। ওরা খুব বেশি মারামারি করে জায়গা জমি নিয়ে, যে কোনো ইস্যুতে অনেক প্রচুর মারামারি হয়। এবং আমাকে যেহেতু ইমার্জেন্সি ডিউটি করতে হয়েছে, অনেক ধরনের সিচুয়েশন কিন্তু আমাকে ফেস করতে হয়েছে। তো আপনি আহ, যদি ভালো সম্পর্ক না রাখেন সবার সাথে, যে কোনো জায়গায় কিন্তু আপনি হেনস্থার শিকার হতে পারেন। তো উপজেলায় গেলে এই বিষয়গুলো অবশ্যই চোখ কান খোলা রেখে অবশ্যই এটাকে মেনটেন করতে হবে। আপনাকে অবশ্যই বুঝে শুনে চলতে হবে কে আপনার ক্ষতি করতে পারে, কারা হচ্ছে ওই জায়গায় ইম্পর্টেন্ট ব্যক্তি, এবং হচ্ছে কারা ওখানকার প্রভাবশালী। এই বিষয়গুলোতে অবশ্যই কি করতে হবে, আপনাকে নজর দিতে হবে। এছাড়া আমি আরো কিছু বিষয় বলবো। আমরা অনেকেই কিন্তু চিন্তা করি যে সরকারি চাকরিতে তো জয়েন করছে, আমার চাকরি আর কে নিবে, চাকরি তো আমার নেয়ার কারোর ক্ষমতা নাই একমাত্র রাষ্ট্রপতি ছাড়া। হ্যাঁ, কিন্তু আমি আমার মতো চলবো। কিন্তু ঘটনা হচ্ছে যে এখন কিন্তু আপনার বায়োমেট্রিক সিস্টেম চালু হয়েছে, জানেন তো সবাই হয়তো। তো বায়োমেট্রিকে কিন্তু আপনার উপস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা যায়। আপনি কখন যাচ্ছেন অফিসে, আপনি কিন্তু ঢোকার সময় একবার বায়োমেট্রিক দিতে হবে, ফিঙ্গার দিতে হবে, বের হওয়ার সময় একবার দিতে হবে। তো আপনাকে আপনার সবকিছু কিন্তু এখানে রেকর্ডেড থাকছে। এই জন্য আপনার উপস্থিতি খুব ভালোভাবে আপনাকে একটু নিশ্চিত করতে হবে। আপনি যদি সিনসিয়ার থাকেন, দেখবেন যে আপনার জন্য এগুলা ম্যানেজ করা সহজ। কিন্তু যদি কোনো না কোনো ঝামেলা হয়, এটা হয়তো আপনার চাকরি চাকরি যায় না, সরকারি চাকরি যায় না, কিন্তু আপনাকে অনেক ধরনের বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হতে পারে। তো যার কারণে উপস্থিতিটা অবশ্যই নিশ্চিত করবেন। আপনার যদি দুর্গমে, অনেক ক্ষেত্রে যেটা হয় যে দুর্গমে যখন আমাদের পোস্টিং হয়, আমরা সপ্তাহে একদিন যাই, বাকি দিনগুলো থাকি না। এখনো অনেক জায়গায় এরকম আছেন, কিন্তু এইটা এইটা যে কত বড় একটা মানে ক্রাইম, আপনি আপনি আপনার স্টেশনে থাকতেছেন না, এটা কিন্তু অনেক বড় একটা ক্রাইম। ওকে। সো এইটা আপনার স্টেশনে থাকতে হবে, স্টেশনে থাকা নিশ্চিত করতে হবে। আপনার যদি ছুটি প্রয়োজন হয়, আপনার ইউএইচএপিও কে জানিয়ে আপনি হচ্ছে ছুটি নেবেন। এবং এই ক্ষেত্রে ইউএইচএপিও যদি আপনার ফেভারে থাকে, তাহলে কিন্তু অনেক সময় ছুটি কাউন্ট হয় না। আমরা জানি যে আমাদের সিএল হচ্ছে বছর ইয়ারলি 20টা সিএল থাকে। আপনাকে সিএল কিন্তু কাউন্ট নাও করা লাগতে পারে। আপনার ইউএইচএপিও যদি চায়, তাহলে সেটা আপনি ওইভাবে ম্যানেজ করতে পারে। যেমন আমাদের সময় ইউএইচএপিওর সাথে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল। আর আমি যেহেতু দুর্গমে ছিলাম, ওখানে আমাদেরকে এই বিষয়গুলোতে একটু রিল্যাক্সেশন দিত, যখনই ছুটি দরকার হইতো বললেই কিন্তু সেটা দিয়ে দিত। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। দায়িত্বের প্রতি সচেতন থাকবেন। আপনার এখানে কি কি ধরনের রোগী ব্যবস্থাপনার ক্ষেত্রে আমি সংক্ষেপে বলবো। এরপরে আমাদের মাহফুজ কথা বলবে, মাহফুজ হচ্ছে এই সম্পর্কে ডিটেলস কথা বলবে আর কি। তো রোগী ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে যে আপনি হয়তো সরাসরি ট্রিটমেন্ট করতে পারবেন না, আপনার অনেক ফ্যাসিলিটি থাকবে না, আপনার ইনস্ট্রুমেন্ট থাকবে না, আপনার মেটেরিয়াল থাকবে না। বাট যে রোগীটা আপনার কাছে আসবে, সে যাতে আপনার কাছ থেকে কিছু না কিছু ট্রিটমেন্ট পেয়ে যেতে পারে। আপনি তাকে একটা পরামর্শ দেন, একটা ভালো পরামর্শ দেন, অথবা ভালো একটা জায়গায় রেফার করেন যে আপনি ওখানে যান, ওখানে ভালো ট্রিটমেন্ট হতে পারে। অথবা আহ, হচ্ছে পেশেন্টকে এমন ভাবে পেশেন্টকে আশ্বস্ত করতে হবে যাতে পেশেন্টের এটা থেকে অরিড না হয়। এটা কিন্তু আপনার একটা নৈতিক দায়িত্ব। তো আপনি যতটা না পেশেন্টকে ট্রিটমেন্ট দিয়ে হচ্ছে সন্তুষ্ট করতে হবে, এর চেয়ে বেশি আপনার ব্যবহার, আপনার পেশেন্টের কাউন্সিলিং এটার মাধ্যমে করতে হবে। তো এই বিষয়গুলো আমরা এই সময়টা, এখন যে গ্যাপ আছে আমাদের, এখনই আমরা হচ্ছে এটা একটু রপ্ত করার চেষ্টা করব। রপ্ত করার চেষ্টা করলে যেটা হবে, যেটা পরবর্তীতে আমাদেরকে এই বিষয়গুলো অনেক বেনিফিট দিবে। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলবো, যারা পোস্ট গ্রাজুয়েশনে আছেন আলহামদুলিল্লাহ, খুবই ভালো বিষয়। আপনারা একটা সময় 2 বছর পরেই আপনারা হচ্ছে ডেপুটেশনে আসতে পারবেন। বাট যাদের পোস্ট গ্রাজুয়েশন নাই, অনেকে আছে একদম ফ্রেশ ইন্টার্ন, তাদের ক্ষেত্রে হচ্ছে আমার পরামর্শ থাকবে পোস্ট গ্রাজুয়েশন ছাড়া আপনার ক্লিনিক্যাল সেক্টরে কোনো দাম নাই। আপনাকে অবশ্যই পোস্ট গ্রাজুয়েশন করতে হবে, এবং সেটা যত দ্রুত সম্ভব পোস্ট গ্রাজুয়েশন করতে হবে। আপনার 2 বছর উপজেলা সময় শেষ হওয়ার সাথে সাথে যাতে আপনি পরীক্ষায় বসে পোস্ট গ্রাজুয়েশন হয়ে যায়, সেটা আপনি একটু এনশিওর করতে হবে। কারণ পোস্ট গ্রাজুয়েশন ছাড়া কিন্তু আপনার প্রমোশনও হবে না, আপনি ওই সারা জীবন ডেন্টাল সার্জন পোস্টেই পড়ে থাকতে হবে। তো এই ধরনের সিচুয়েশন যাতে না আসে, আগে থেকেই আমাদের
এটা মাথায় রাখতে হবে যে পোস্ট গ্রাজুয়েশন ইজ এ মাস্ট, অবশ্যই আমাদেরকে পোস্ট গ্রাজুয়েশনের দিকে যেতে হবে। তো এই বিষয়গুলো আসলে বলার ছিল মোটা দাগে। তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা অবশ্যই কোশ্চেনগুলো নিব। আমি আমার ইনিশিয়াল কথাবার্তা এখানে আর কি সমাপ্ত করতে চাচ্ছি, যদি আসিফ অনুমতি দেয়। হ্যাঁ, ধন্যবাদ ডাক্তার সাকিব। অত্যন্ত বাস্তবসম্মত এবং অত্যন্ত সুন্দরভাবে প্রত্যেকটা পয়েন্ট গুছিয়ে তুলেছেন। আসলে উপজেলাতে একটা ডেন্টাল সার্জনের মূলত কাজ হচ্ছে আউটডোর বেসিসে সকাল 8টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আপনাকে নাইট ডিউটি বা এগুলো দিবে না, ইনডোরের ডিউটি দিবে না। ইমার্জেন্সিতে ডিউটি অনেক জায়গায় দিতে পারে, অনেক জায়গায় দিবে না। তো যেখানে দিতে পারে আপনারা চেষ্টা করবেন এটাকে অ্যাভয়েড করার জন্য, সর্বোচ্চ অ্যাভয়েড করার জন্য। কারণ উপজেলাতে সবচেয়ে বেশি ঝামেলার জায়গা হচ্ছে ইমার্জেন্সি। তো ইমার্জেন্সি আপনি যদি একবার ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আপনাকে কাজ করতে যদি রোস্টারে নাম উঠে যায়, আপনার জন্য এটা কিন্তু ভালো একটা প্যারার কাজ হয়ে যাবে। কাজেই আপনি এই জিনিসটা সর্বোচ্চ সংখ্যক মানে চেষ্টা করবেন এটাকে অ্যাভয়েড করার জন্য। আউটডোর বেসিসে, আউটডোর হচ্ছে সকাল 8টা থেকে 2:30। এটা আপনি হচ্ছে রেগুলার থাকলে এবং নিয়মিত বায়োমেট্রিক দিলে আপনি খুব সুন্দর মতো আপনার উপজেলার যে পিরিয়ড, মিনিমাম 2 বছর, এটা আপনার কোনো ঝামেলা ছাড়াই আপনি কিন্তু এটা কমপ্লিট করে চলে আসতে পারবেন। তো এটা আপনার জন্য কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখন একটা প্রশ্ন এসেছে যে উপজেলাতে আমি একাই ডেন্টাল সার্জন, তো এখানে যদি কোনো ইমার্জেন্সি রিলেটেড কেস আসে তখন কার হেল্প নিতে পারি, ওর ম্যানেজমেন্ট কিভাবে করবো? আচ্ছা, উপজেলাতে ইমার্জেন্সিতে দাঁতের রিলেটেড যদি কোনো কেস আসে, যদি সকালবেলা আসলো আউটডোরে, আপনি চেষ্টা করবেন নিজে ম্যানেজ করার জন্য। যদি ম্যানেজ করার মতো লোকজন না থাকে, ইকুইপমেন্ট না থাকে, এটা আপনাকে সুন্দর মতো একটা বেসিক ওষুধ বা ট্রিটমেন্ট দিয়ে বা তাকে কাউন্সিলিং করে কিন্তু রেফার করবেন হায়ার সেন্টারে। বিষয়টা এরকম না যে সে এই, প্রচন্ড দাঁত ব্যথা নিয়ে আসছে, আপনাকে এখনই রুট ক্যানেল ওপেন করতে হবে বা দাঁত তুলতে হবে, আপনার কাছে এই ধরনের জিনিসপত্র নেই। তো আপনি এই জিনিস তো আপনি পারবেন না। তাকে বুঝিয়ে শুনে, দেখা গেছে প্রচন্ড পেন নিয়ে আসছে, আমি করলাম কি একটা পেন কিলার ইনজেকশন দিয়ে দিলাম, আইএম ইনজেকশন, 30 মিলিগ্রাম আইএম দিয়ে দিলাম, ব্যথাটা কিছুটা কমলো। তারপর তাকে বললাম যে হ্যাঁ আপনি ওইখানে চলে যান বা ওইখানে গেলে এই চিকিৎসাটা পাবেন। সো এটা হচ্ছে আপনাকে ম্যানেজ করতে হবে আর কি। আর দেখা গেছে মারামারি, ফিজিক্যাল অ্যাসল্টে রোগী বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, মুখ চল ভেঙে গেছে, সেলাই টেলাই করতে হবে, যদি আপনি ক্যাপাবল হন, যারা বিশেষ করে ওএমএস এর ট্রেনি আছে, রেসিডেন্ট আছে, তারা চাইলে আপনার ওইখানে দিলেন, খুব সুন্দর মতো ভাঙা দাঁতগুলো তুলে দিয়ে একবার স্টিচ দিয়ে সেলাই দিয়ে ড্রেসিং দিয়ে ছেড়ে দিলেন, ফাইন, আলহামদুলিল্লাহ, রোগীটা অত্যন্ত খুশি হবে। যদি না পারেন, তাকে সুন্দর মতো বুঝে তাকে রেফার করে দিবেন। এতে এতে যে আপনাকে খুব বেশি ইয়া করতে হবে বিষয়টা তা না। হ্যাঁ। তো এই বিষয়গুলো আপনারা ম্যানেজ করতে পারবেন। আমরা আমাদের পরবর্তীতে আমাদের যে আরেকজন গেস্ট আছেন, ডাক্তার মাহফুজ হাসান অভি, 39তম বিসিএস এর ফার্স্ট হওয়ার মাধ্যমে বাংলাদেশ হেলথ সার্ভিসে জয়েন করেন। আমরা মাহফুজ হাসান অভি গেস্টকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম আসিম ভাইয়া, অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার মাহফুজ, অত্যন্ত আসলে শুক্রবার দিন আমাদের চিকিৎসকদের জন্য আসলে একটু রিল্যাক্সিং সময়, তার মধ্যে আসলে আমরা আহ মাহফুজ হাসান অভিকে নিয়ে আসছি আমাদের লাইভে প্রোগ্রামে। তো আমি অভিকে বলবো যে আসলে শুরুতে আমাদের এই যে আজকে এতজন ডক্টর আমাদের সাথে আছেন এবং সবাই সুপারিশপ্রাপ্ত ক্যাডার, আমাদের কলিগ, তাদেরকে আসলে একটা ফার্স্টে একটা শুভেচ্ছা বা শুভ মানে ইয়া দেওয়ার জন্য আর কি, গ্রিটিংস দেওয়ার জন্য আর কি। আচ্ছা, থ্যাংক ইউ আসিফ ভাই। তো শুরুতেই সবাইকে অনেক অনেক অভিনন্দন ক্যাডার সার্ভিসে রেকমেন্ডেড হওয়ার জন্য। মোটামুটি আপনারা ধরেন 90% কাজ আপনাদের হয়ে গেছে। এই পর্যন্ত সবচাইতে কঠিন ছিল বিষয়টা, রেকমেন্ডেড হওয়ার আগ পর্যন্ত। দেখা গেছে নর্মালি গ্যাজেটে যদি আপনার নামে কোনো ফৌজদারি মামলা না থাকে বা সিভিয়ার কোনো পলিটিক্যাল ঝামেলা না থাকে, সাধারণত গ্যাজেটে বাদ যায় না। স্পেশালি আমাদের স্পেশাল ক্যারিয়ার যেগুলো আছে বিসিএস এ, ডাক্তারদের জন্য জিনিসটা আরো ইজি, এত সহজে আসলে বাদ যায় না কারণ। সো আপনারা মোটামুটি 90% নিশ্চিত থাকতে পারেন যে আপনারা আল্লাহর রহমতে ক্যাডার হয়ে গেছেন। সো ওয়েলকাম টু দ্য ক্যাডার সার্ভিস। এই সময়টা যেটা আছে কিছুটা এনজয় করে নেন, কেননা এরপরে যখন উপজেলায় যাবেন তখন বিষয়টা একটু সিরিয়াস হবে। আসি মানে সাকিব ভাই অলরেডি অনেকগুলা কথাবার্তা আমাদেরকে বলেছেন যে আমরা কিভাবে ডিউটি করব, কিভাবে কি মেনটেন করব। যেরকম ভাইয়ের একটা সুন্দর পয়েন্ট ছিল, যেটা হচ্ছে আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ইউএইচএফপিও, তার সাথে সম্পর্ক মেনটেন করার বিষয়টা। প্রথমেই বলে রাখি, আমি আমার এক্সপিরিয়েন্স গুলা শেয়ার করি। আমার নিজস্ব উপজেলা হচ্ছে ময়মনসিংহের গফরগাঁও। আমার ওইখানে পোস্টিং হয় নাই, আমার পাশের উপজেলায় ছিল গৌরীপুর, ময়মনসিংহ গৌরীপুর। তো এটা আমার বাসা থেকে প্রায় 60 কিলোমিটার দূরে। তো আমি প্রথমেই ডিসাইড করছি যে আমি ওইখানে কোয়ার্টারে থাকবো।
কোয়ার্টার অবস্থা খুব একটা ভালো ছিল না, তারপরে আমি মোটামুটি নিজের খরচে গোছগাছ করে উঠছি। এবং জয়েন করার পর পর আমি বিয়ে করে ওয়াইফকে এখানে নিয়ে গেছি। এখন আমাদের ডেন্টাল সার্জন বলেন, মেডিকেল অফিসার বলেন, প্রত্যেকেরই জয়েন করার পরে প্রথম যে কোয়েশ্চেন থাকে সেটা হচ্ছে, ভাই ডিউটি কয়দিন করা লাগে? এই কোয়েশ্চেনটা শুনলে ইউএচএফপি ওরা মন খারাপ করে, কেননা ওনারা এক্সপেক্ট করে যে নতুন ডাক্তাররা আসতেছে, তারা নতুন উদ্যমে সবগুলা নিয়ম মেনে ডিউটি করবে। সো যাদের মাথায় এই ধরনের চিন্তা ভাবনা আছে যে আমরা তো আগে শুনছি যে বেশি দিন ডিউটি করা লাগে না, দয়া করে ভুলে যান। কেননা একটা সময় ছিল যখন বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ছিল না, বা ওইটারেও ফাঁকি ঝুঁকি করা যাইতো। দেখা গেছে দপ্তরির হাতের আঙ্গুল 10 জনে 10টা নিয়ে রাখছে, উনি সবাইকে দিত, ওরা মাসে দপ্তরিকে টাকা দিয়ে দিত। এই জিনিস এখন আর চলে না, কেননা উপর থেকে যখন ইন্সপেকশনে আসে, শুরুতেই এই দপ্তরি আয়া বুয়া এদের প্রত্যেকটা আঙ্গুল চেক করায় যে আইডি সেম না ডিফারেন্ট। যদি দেখে যে ওরা এক এক আঙ্গুলে এক এক আইডি আছে, তাহলে কার আইডি এটা বের করো, বের করে ওরা ডাইরেক্ট শোকজ করবে। এবং আপনি যদি বারবার শোকজ খান, কারণ দর্শানোর নোটিশ, এটা জিনিসটা আপনার জন্য ফিউচারে খারাপ। সো প্রথম যেটা বিষয়, ধরে নেন 2 বছর আপনাকে উপজেলায় থাকা লাগতেছে মাস্ট, চেষ্টা করবেন এই টাইমটাকে এনজয় করার। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি মন খারাপ করে থাকেন, এই 2 বছর আপনার কাছে 20 বছরের সমান মনে হবে। আপনি যদি আনন্দ নিয়ে থাকেন, এই 2 বছরটা খুব ভালো কাটবে। কেন বলতেছি? স্পেশাল বিসিএস এ বড় একটা নিয়ম হয়, এতে দেখা যায় প্রায় 10 থেকে 12 জন নতুন ক্যাডার অফিসার একসাথে আপনারা হসপিটালে জয়েন করতেছেন। পুরো একটা উৎসব উৎসব ভাব চলে আসে। আমার সময় আমি সহ 11 জন জয়েন করছি আমরা। তো দেখা গেছে আউটডোরেও ডক্টর বেশি। আমার রুমে আমি চা খাওয়ার ব্যবস্থা করছি, ইলেকট্রিক কেটলি ছিল, তো সবাই আমার রুমে আসতো আড্ডা দেওয়ার জন্য। আর আমার ডেন্টাল ইউনিট ছিল, আমি আর আমার যে হচ্ছে ডেন্টাল টেকনোলজিস্ট, দুজন দুই টেবিলে বসতাম। রুমটা যথেষ্ট স্পেশাস ছিল। তো সবাই এসে আমার রুমে আড্ডা দিত, এবং ওরা জেলাস ছিল আমার রুমটা সুন্দর করে সাজানো এটা দেখে, যে দেখো তোমার রুমে কত কিছু আছে, আমাদের তো কিছুই নাই। এমবিবিএস দের রুম গুলা খুবই বিচ্ছিরি অবস্থা থাকে, এদের চেয়ার টেবিল বসারও অবস্থা ভালো থাকে না আউটডোরে। আর ওদের প্রতিদিন প্রায় 100-200 রোগী দেখতে হয়। এখন স্টেপ বাই স্টেপ কথাগুলাই আসি। আউটডোরে আমরা কি কি করব? প্রথম কথা, আউটডোরে আপনি চেষ্টা করবেন শুধুমাত্র ডেন্টাল রিলেটেড রোগী দেখার জন্য। যদি আপনার এখানে মেডিকেল অফিসারের সংখ্যা খুবই কম থাকে, বা ওরা কোনো কারণে আপনার সাপোর্ট চায়, আপনি দিতে পারেন, বাট এটাকে অভ্যাসে পরিণত করেন না, কারণ ওরা যদি সুযোগ পায় ওরা আপনার উপর চাপাবে। উপজেলায় মেডিকেল অফিসার এবং এমবিবিএস সবার একটা ধারণা থাকে ডেন্টালের কোনো কাজ নাই, এদের যত টুটকা ফাটকা কাজ আছে এদেরকে দিয়ে রাখো। যেমন সত্যায়িত করা, সত্যায়িত করার ঝামেলায় সবচেয়ে বেশি পড়বেন আপনি। এবং এজ এ ক্যাডার, এজ এ হেলথ ক্যাডার, এর চেয়ে বেশি ক্যাডারের পাওয়ার খাটানোর আপনার কোনো জায়গা নাই। এই একটা জায়গায় আপনার আছে, যেটা মানুষ আপনার কাছে সত্যায়িত করতে আসবে। সো প্রথমেই যেটা করবেন, পোস্টিং হওয়ার পর পর সবাই হচ্ছে অফিসিয়াল সিল বানায় ফেলবেন, এবং যখন সত্যায়িত করতে আসবে সত্যায়িত করে দেন, সমস্যা নাই। তবে কয়েকটা বিষয় মেনটেন করবেন। প্রথম বিষয় হচ্ছে, যে ডকুমেন্টগুলো সত্যায়িত করতেছেন এটার অরিজিনাল কপিটা একবার দেখে নেবেন। ছবি সত্যায়িত করতে হলে যে কোনো একটা আইডি কার্ড দেখে নেবেন, ভোটার আইডি কার্ড হলে ভালো, যার কাগজ সে আসলে ভালো। আদারওয়াইজ যদি আপনার মনে হয় না, আপনি সমস্যা নাই করে দেন। যদি ঝামেলার মনে হয়, স্পেশালি নির্বাচনের সময়, দেখবেন প্রচুর লোক আপনার কাছে গাদা গাদা কাগজ নিয়ে আসতেছে, কেননা নমিনেশন সাবমিট করার জন্য সত্যায়িত করতে হয় অনেক কাগজ আনে। এগুলো যদি আপনার কাছে ঝামেলা মনে হয়, আপনি পোলাইটলি বলবেন যে ভাই এই জিনিসটা সত্যায়িত করার অধিকার আমার নাই, এটা এই হাসপাতালে একমাত্র যে বড় স্যার আছে, ইউএচএফপিও স্যার, উনি করতে পারবে, আপনি দয়া করে ওনার কাছে চলে যান, বাকিটা উনি ডিল করবে। আপনি আউটডোর বলেন ইনডোর বলেন, যে কোনো জায়গায় যত ঝামেলায় পড়বেন, সোজা ইউএচএফপি শরণাপন্ন হবেন। উনি আপনারে বাঁচাবে। বাঁচাবে তখন যখন আপনার সাথে ওনার সম্পর্ক ভালো থাকবে। আপনি ওনারে খেপায় রাখবেন আর উনি আপনারে বাঁচাবে, এটা তো হলো না। এখন আমরা কেউ আর স্টুডেন্ট নাই, প্রফেশনে ঢুকতেছি, সো অ্যাক্ট লাইক ইট। আপনাকে এটা বুঝতে হবে আপনি একজন ক্যাডার। সেকেন্ড বিষয়, উপজেলা হাসপাতালে 90% রোগী আসে ঔষধ নেওয়ার জন্য, এরা ডাক্তার দেখাইতে আসে না। ওদের সবার লাইফে টার্গেট থাকে মেট্রোনিডাজল, ওমিপ্রাজল, নাপা, এই টাইপের ওষুধগুলো নেওয়ার জন্য। দেখেন, কথাটা শুনতে একটু অড মনে হবে, বাট উপজেলায় ঔষধ রক্ষা করার দায়িত্ব সরকার আপনারা দেয় নাই। তো আপনি যদি এই চিন্তা করেন যে না আমি একদম কিপটামি করে ওষুধ দিব, এই জিনিসটা করতে যাওয়ার কোনো মানে নাই। কেননা
আপনি দেখবেন আপনি রোগীদেরকে দিচ্ছেন না, একটার পরে স্টাফরা গাদা গাদা টিকিট নিয়ে আসছে, স্যার সাইন করে দেন। উপজেলা হাসপাতাল ওমিপ্রাজল আসার, পিপিআই আসার 2 মাসের মধ্যে নাই হয়ে যায়। কারণ কি? কারণ সমানে গাদা গাদা ওষুধ নেয় স্টাফরা, স্টাফের আত্মীয়রা। একবার যদি ওমিপ্রাজল আসে, এদের কাছে কেমন যেন খবর হয়ে যায় যে হাসপাতালে গ্যাসের ওষুধ আসছে, এটা সুন্দর করে নিতে চলে আসে। সো আমাদের যেহেতু অ্যান্টিবায়োটিক রিলেটেড কাজগুলা বেশি, কেননা উপজেলা হাসপাতালে আপনি দেখবেন ম্যাক্সিমাম মানুষই আপনার কাছে জিঞ্জিভাইটিস, পেরিওডন্টাইটিস, হেলিটোসিস এগুলা নিয়েই আসবে, মোবিলিটি। সো আপনার অ্যান্টিবায়োটিক দেওয়াই লাগবে। উপজেলা হাসপাতালে সাধারণত অ্যামোক্সিসিলিন, মেট্রোনিডাজল, ডক্সিসাইক্লিন, এই 3টা অ্যান্টিবায়োটিক বেশি সাপ্লাই থাকে। ব্যথার জন্য কিটোরোলাক অথবা ডাইক্লোফেনাক, সাথে প্যারাসিটামল, এগুলা সাপ্লাই বেশি থাকে। পিপিআই ম্যাক্সিমাম টাইম থাকে না, কেননা এত দিয়া কুলাইতে পারে না। থাকে হচ্ছে অ্যান্টাসিড, অ্যান্টাসিড প্রচুর থাকে। এছাড়া আমাদের রিলেটেড ড্রাগ কমেই আছে। সেই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যখন একটা রোগীকে প্রেসক্রাইব করবেন, রোগী যাতে ফুল ডোজের ওষুধটা পায়। নর্মালি নিয়ম হচ্ছে উপজেলা হাসপাতালে 3 দিনের বেশি ওষুধ দেওয়া যায় না। তো আপনার একটা রোগীর 3 দিনে যে কয়টা ওষুধ লাগবে ওটা ওরা দিবে। 3 দিনের বেশি হইলে ওরা আবার পরের ডেটে আরেকটা টিকিট করে এসে নিয়ে যাবে। উপজেলা হাসপাতালে নর্মালি টিকিটের দাম হচ্ছে 3 টাকা, কোথাও কোথাও 5 টাকা আছে, ওটা করে ওরা নিয়ে যাবে। বাট আমি আমার ক্ষেত্রে ট্রাই করতাম অ্যামোক্সিসিলিনটা 7 দিনের দেওয়ার জন্য। কেননা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ এরা সচেতন না। এরা যেটা করে, ওষুধ কয়দিন খায়, ভালো হয়ে যায়, হয়ে যাওয়ার পরে আর এরা ওষুধ খায় না, হাসপাতালেও আসে না। এতে যেটা হবে, আপনি রোগীর ভালো করতে গিয়া উল্টা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি করবেন। এই জিনিসটা খারাপ। সো চেষ্টা করবেন ও রোগীদেরকে ফুল ডোজে ওষুধটা দিয়ে দেওয়ার জন্য। যদি আপনার ইউএইচএফপিও রিলাক্টেন্ট হয় যে না এত দেওয়া যাবে না, সেটা 3 দিনেই দেন, এবং রোগীকে এটা বুঝাইয়া দিবেন যে বাবা এটা খায়া ভালো হয়ে গেলে কিন্তু খাওয়া বন্ধ করা যাবে না, আপনি আবার আসবেন, আমি আপনাকে আবার দিব, কিন্তু 7 দিনই খাইতে হবে বা 5 দিনই খাইতে হবে, যে কয়দিন দেন আর কি আপনি। এরপরের বিষয় হচ্ছে রেকর্ড মেনটেনেন্সের বিষয়টা। উপজেলায় একটা তালি খাতা থাকে, ওইখানে আপনার লিখে রাখতে হয় যে কোন কোন রোগী আসছে। এভারেজে আমি আউটডোরে প্রতিদিন 50 থেকে 60টা রোগী দেখছি। ঝামেলা হচ্ছে উপজেলা হাসপাতালে যেহেতু ডেন্টাল সার্জন আপনি একাই, এত রোগী দেখে প্রসিডিওর করা পসিবল হয় না। সেই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে আপনার যে টেকনোলজিস্ট আছে তার আপনার কিছু সাপোর্ট নেওয়া লাগবে এবং তার সাথে সম্পর্ক ভালো রাখা লাগবে। দেখেন, আমরা শুরুতেই যারা জয়েন করি সবার মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে হচ্ছে এরা টেকনো, এদের আমি দাম দিব না, এদের আমি বস, এই সেই ইত্যাদি ইত্যাদি। ভাই, এই জিনিসটা কমন সেন্স মাথায় ঢুকান। টেকনোলজিস্ট সে গত 20-25 বছর ধরে এই হাসপাতালে আছে, মানুষজন উনাকেই ডাক্তার হিসেবে চেনে। আপনি আমি 2 বছরের জন্য যাই, 3 বছরের জন্য যাই, পরে আবার চলে আসি। ওনারা এলাকার বিজি প্র্যাকটিশনার ম্যাক্সিমাম ক্ষেত্রে, এবং ম্যাক্সিমাম স্থানীয় হয়। আমি বলতেছি না আপনি ওনাকে সাপোর্ট করেন, বাট সম্পর্ক ভালো রাখেন। এতে যেটা হবে, উনি আপনারে ব্যাকআপ দিবে, আপনার লাইফটা অনেকটা ইজি হবে। নয়তো যেটা হবে, যে কোনো কাজে উনি হাত উঠে বসে থাকবে যে স্যার এটা তো আমার কাজ না, আপনি করেন। সাধারণত ওনারা আমাদের চেয়ে বয়সে সিনিয়র হয়, আপনি করে সম্বোধন করেন। উপজেলা হাসপাতালে যখন যাবেন একটা বিষয় মাথায় রাখবেন, এই সবাইরে গণহারে ভাই আপা এগুলা বলার দরকার নেই। আপনি একটা অফিসিয়াল ডেকোরাম মেনটেন করেন। আমি যাওয়ার পরে যেটা করছি, এসএসসিএমও বলেন, টেকনোলজিস্ট বলেন, ওয়ার্ড বয় বলেন, আয়া বুয়া যা আছে বলেন, আমি সবাইকে, ধরেন হচ্ছে কারো নাম হচ্ছে মিজান, আমি ওনাকে মিজান ভাই বলি নাই, আমি ওনাকে বলছি যে মিজান সাহেব। অফিসিয়াল ডেকোরাম মেনটেন করেন, বড় হোক ছোট হোক। এতে যেটা হবে, ওরা আপনার ঘাড়ে চড়ে বসবে না। আপনি যত বেশি ক্লোজ হওয়ার ট্রাই করবেন, ওরা আপনার ঘাড়ে চড়ে বসবে, ওরা সম্মান দেওয়া কমায় দিবে। সো অফিসিয়াল ডেকোরামটা মেনটেন করা ভালো। নামের সাথে সাহেব। ফিমেলদের ক্ষেত্রে একটু ঝামেলা হয় জিনিসটা, সেই ক্ষেত্রে আপনি অবস্থা ভেদে আপা ডাকতে পারেন, কিন্তু মেলদের ক্ষেত্রে নামের সাথে ভাই মামা এগুলো যোগ করা দরকার নাই, সাহেব যোগ করাটা ভালো। উপজেলায় প্রসিডিউর নিয়ে আসি। আমার উপজেলায় ডেন্টাল চেয়ার ফাংশনিং ছিল, স্কেলার টেলার সবই ছিল, বাট আমি খুবই সিলেক্টিভ কাজ করতাম। কেননা একবার যদি আপনি এটা মানুষকে পেয়ে বসে যে আপনার এনে স্কেলিং হয়, কোনো কারণ ছাড়া আপনার এখানে স্কেলিং করতে আসবে, এতে যেটা হবে আপনি কয়জনরে ঠেকাবেন? উপজেলায়
কিছু অতি পণ্ডিত পাতি নেতা থাকে, স্টুডেন্ট টাইপের লোকজন বা বেকার টাইপের লোকজন, এদের কাজই হচ্ছে আপনারা জ্বালাইতে আসা। ফ্র্যাঙ্কলি বলতেছি, এরা আসবে, আইসা এমন একটা ভাব নিবে যে সারা উপজেলা সে একাই চালায়। এরা আইসা আপনার উপর প্রভাব বিস্তার করার ট্রাই করবে। আপনি এদের সাথে কোনো আর্গুমেন্টে যাবেন না, দরকার নাই। আপনি হেসে বিষয়টা ডিল করে এড়ায় যান। কারো সাথে খুব বেশি একদম দহরম মহরম হওয়া দরকার নাই, কারো সাথে শত্রুতা হওয়ারও দরকার নেই। কেননা যদি আপনার নিজের উপজেলা না হয়, আপনি এখানে একদম নতুন, এখানে আপনার কারো সাথে শত্রুতা করতে যাওয়ার কোনো মানে হয় না। আরেকটা বিষয়, আর এই সাকিব ভাই যেটা বললেন যে উপজেলার অন্যান্য যারা ক্যাডার অফিসার আছে ওদের সাথে ভালো সম্পর্ক দরকার, ট্রু। আমার উপজেলার ওসির সাথে, বিভিন্ন এসআই এর সাথে, উপজেলার যে হচ্ছে আপনার এলজিআরডি ইঞ্জিনিয়ার, উনি আমার নিয়মিত পেশেন্ট ছিলেন, উপজেলার যে ইউএনও স্যার, তারপর হচ্ছে উপজেলার যে হচ্ছে আমাদের এসিল্যান্ড, প্রত্যেকের সাথে আমার বাই নেম বেসিসে সম্পর্ক ছিল। বাজারে দেখা হইলে সালাম দিতাম, ওনারা আমাকে সালাম দিত। এমনও হয়েছে আমি যখন চলে আসবো, ওইখানকার এলজিআরডি ইঞ্জিনিয়ার আমার জন্য গিফট নিয়ে আসছে। ওইখানকার এসআই বদলি হয়ে অন্য উপজেলায় গেছে, তাও আমি একটা কি যেন কাজে ওনাকে ফোন দিছিলাম, উনি সাথে সাথে ফোন দিয়ে আমার চিনছে। সুবিধা কি, ছোটখাটো কাজে আপনি এদের হেল্প পাবেন। আচ্ছা, এবার আসি হচ্ছে বিভিন্ন কাজ বিষয়ে। আপনার যদি হচ্ছে উপজেলায় ফিলিং ম্যাটেরিয়াল সাপ্লাই থাকে, তাহলে আপনি ফিলিং গুলা করতে পারেন অবস্থা ভেদে। উপজেলায় আপনার মেইন কাজ হবে হচ্ছে মোবাইল টুথ এক্সট্রাকশন, সেটা ডেসিডুয়াস হোক, সেটা পার্মানেন্ট হোক। মোবাইল টুথ গুলো এক্সট্রাকশন করা আপনার জন্য ইজি, প্রসিডিওর ফলো করবেন, সেই অনুযায়ী হচ্ছে আপনারা দিবেন। যদি ডিফিকাল্ট কেস মনে হয় যে না দাঁত ভাঙতে পারে বা ইম্প্যাক্টেড, সেই ক্ষেত্রে করতে না যাওয়াটাই ভালো। যদি আপনি কনফিডেন্ট হন যে আপনি করতে পারবেন, দ্যাট ইজ গুড, করেন আপনি, কোনো সমস্যা নাই। আদারওয়াইজ করতে না যাওয়াটাই ভালো। উপজেলাতে আপনি বেসিক্যালি হচ্ছে রিলে সেন্টার হিসাবে কাজ করবেন। আপনার কাজ হবে হচ্ছে রেফার করা। যে জিনিসটা আপনার কাছে ডিফিকাল্ট মনে হবে, আপনি হচ্ছে স্থানীয় মেডিকেল কলেজ হাসপাতাল বা জেলা সদর হাসপাতাল বা ঢাকা ডেন্টাল কলেজ, যেখানে আপনার সুবিধা, আপনি হচ্ছে রেফার করবেন। ঝামেলার জিনিস ঘাড়ে নিতে যাওয়ার কোনো দরকার নাই। যদি আপনার এখানে বিভিন্ন, একজন প্রশ্ন করছেন যদি আরটি এর কেস আসে বা হচ্ছে অ্যাক্সিডেন্টের কেস, তাহলে আমরা কি করব? যদি এরকম হয় যে হচ্ছে আপনি আপনার ডেন্টাল যে রুমটা, এই রুমে ম্যানেজ করতে পারবেন, গোট করেন। যদি মনে হয় না এই রুমে ম্যানেজ করা ঝামেলা, কেননা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ধরেন স্টিচ পর্যন্ত সাপ্লাই থাকে না, এগুলা থাকে ইমার্জেন্সিতে, আপনি রোগীকে ইমার্জেন্সিতে পাঠিয়ে দেন। ওইখানে ওরা ড্রেসিং সেলাই খুবই এক্সপার্ট, ওরা করে দিবে, সমস্যা নাই। যদি আপনার ওপিনিয়ন দরকার হয়, ওরা আপনার কাছে পাঠাবে, আপনি সে অনুযায়ী লিখে দিবেন। সেকেন্ডলি আসি যে ইমার্জেন্সির বিষয়গুলা। আপনি যদিও ডেন্টাল সার্জনের ডিউটি হচ্ছে আউটডোর বেসিসে, কিন্তু আমাদের জব ডেসক্রিপশনে এটা আছে, আমরা ইমার্জেন্সি এবং ইনডোরের ক্ষেত্রে অন কলে থাকবো। অর্থাৎ যখন দরকার হবে ওরা আমাদেরকে কল করবে, আমরা ওইখানে গিয়ে ওদেরকে সেবা দিয়ে আসবো। সো এজন্য উপজেলায় যদি থাকেন সেটা বেটার, আদারওয়াইজ ওটা ম্যানেজ করে নিলেই হয়। যেটা হতে পারে, সাপোজ আপনার ইমার্জেন্সিতে রাত 8টার দিকে একটা অ্যাক্সিডেন্টের কেস আসলো, যার হচ্ছে ধরেন লিপ ল্যাসেরেশন হয়ে গেছে বা দাঁত মোবাইল হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি গিয়ে দেখে আসলেন। বা যদি দেখে আসা পসিবল না হয়, আপনি ওভার দা ফোন যে ইমার্জেন্সি মেডিকেল অফিসার আছে তার সাথে কনসাল্ট করে আপনি হচ্ছে একটা ট্রিটমেন্ট দিয়ে দিলেন, বা বললেন পরের দিন আসতে বলেন, আপাতত ম্যানেজ করার জন্য একটা সিস্টেম বলে দিলেন। মেইন কথা আপনি রোগীটা অ্যাটেন্ড করছেন কিনা সেটা হচ্ছে বিষয়। এছাড়া সবচেয়ে বেশি ঝামেলা যেটা করবে আমাদের, সেটা হচ্ছে ধরেন একটা মারামারির কেস। উপজেলায় যে মেইন ঝামেলাটা হয় সেটা হচ্ছে আপনার ইনজুরি সার্টিফিকেট নিয়ে প্যারাটা খায় ইমার্জেন্সি লোকেরা। ওরা বিভিন্ন ধরনের মামলা করার জন্য ইনজুরি সার্টিফিকেট নিতে আসে। এখন আপনার কাছে অনেকে আসতে পারে যে মারামারি করে আমাকে ঘুষি দিয়ে আমার দাঁত ফেলে দিছে, বা হচ্ছে আমার এখানে আঘাত করছে, আপনি একটা ইনজুরি সার্টিফিকেট লিখে দেন, বা ইমার্জেন্সি থেকেও পাঠাইতে পারে। এটা সব সময় মনে রাখবেন, আপনি আপনার ইউএইচএফপিও এবং আরএমও ওদের সাথে কথাবার্তা না বলে কোনো ধরনের কোনো ইনজুরি সার্টিফিকেট ইস্যু করবেন না। যদি ওরা প্রেসার দেয়, আপনি সোজা বলবেন যে ভাই এটা ইস্যু করার আমার অধিকার নাই, এটা দিবে হচ্ছে আরএমও বা ইউএইচএফপিও। ওনারা আমার কাছে যে রিপোর্ট চাবে সেটা আমি দিব, বাট আপনি সরাসরি ওদের কোনো কাগজে কোনো কিছু লিখবেন না। কেননা এটা ওরা থানায় কেস করার সময় জমা দেয়, কোর্টে এটা যায়, এবং সেখানে তখন আপনি ঝামেলায় পড়বেন যদি উল্টাপাল্টা কিছু লিখে দেন আর কি। সো কিভাবে ডিল করবো আমরা? প্রথম বিষয়, অ্যাবালশনের যে কোনো কেস বা টুথ ফ্র্যাকচার সাসপেক্ট করলে এক্স রে ছাড়া
কোনো মন্তব্য করতে যাওয়ার দরকার নাই। সেটা আপনার পেরিয়েপিক্যাল এক্সরে হোক, ওপিজি হোক, আপনার কোনো একটা এক্সরে লাগবে। অনেক সময় এরকম হয় যে উপজেলায় মানুষ, একটা বিষয় মাথায় রাখেন, বইপত্রে যেরকম বলা হয় গ্রামের মানুষ সহজ সরল, এটা মোটেও না। গ্রামের মানুষ সবচাইতে বিচ্ছিরি ক্যারেক্টারে। এরা অপোনেন্টকে মামলায় ফাঁসানোর জন্য কি কি করে উপজেলায় গেলে দেখবেন। সো সতর্ক থাকেন। এমনও আমি পাইছি, দাঁত হাতে নিয়ে আসছে, এসে বলতেছে গতকালকে রাতে আমার ভাই বাড়ির সাথে জমি নিয়ে ঝগড়া হয়েছে, পিড়ি দিয়া বাড়ি দিয়ে আমার দাঁত ফালাই দিছে। দাঁত দেখে মনে হচ্ছে দাঁতটা পুরান, বহু আগে পড়ছে, তাও সেটা নিয়ে আসছে। সকেট দেখে বোঝা যাচ্ছে যে এটা নিউ সকেট না, পড়ছে হয়তো 7-10 দিন বা 15 দিন আগে, কিন্তু নিয়ে আসছে। এমনও হয় বয়স্ক মানুষ দাঁত নড়তেছে, নিজেরা টান দিয়ে ফালায় দিয়ে নিয়ে আসছে। কমন, খুব পাবেন এগুলা। সো মানুষের মুখের কথায় বিশ্বাস করার আগে আপনি আপনার ক্লিনিক্যাল নলেজ দিয়ে জাজ করবেন আসলেই কি এটা এরকম কি না। যা যা এভিডেন্স লাগে সেটা আপনি ডকুমেন্টেড হিসাবে ওদেরকে আনতে বলবেন, এক্সরে করে আসতে বলবেন, এই ধরনের জিনিসপত্র। তারপরে আপনি ইউএচএফ এর সাথে কথা বলে তখন আপনি হচ্ছে ইমার্জেন্সির যে খাতা আছে যেখানে ওরা নোট করে, ইনজুরি নোট, ওইখানে আপনি চাইলে মন্তব্য লিখতে পারেন বা ইউএচএফ এর বলতে পারেন স্যার আমি এটা এটা পাইছি। এরপরে ওরা ডিল করবে। ঠিক আছে, এগুলা বিষয়ে সতর্ক থাকা ভালো, কেননা এই ধরনের বিষয়গুলো ফিউচারে আপনাকে কোর্ট থেকে সামনিং আসতে পারে, সমন জারি করা যেটা বলে, আপনাকে যাইতে বলতে পারে হচ্ছে আপনার সাক্ষী দেওয়ার জন্য। দেখা গেছে 2-3 বছর আগের কাহিনী, আপনি ঢাকা বা অন্য কোথাও চলে আসছেন, তারপর আপনার অর্ডার দিয়েছে, আপনার ওইখানে গিয়ে তখন দেওয়া লাগবে। তো তখন তো আপনার আর মনে থাকবে না যে আপনি ওই লোকের কি পাইছিলেন। তখন যেটা আপনি আপনার ওই ইনজুরি নোট দেখেই বলবেন যে স্যার আমি এটা পাইছিলাম। নর্মালি কোর্টে ডাক্তারদের হ্যারাস করে না, কিন্তু উকিলরা একটু ছেঁচড়া টাইপের হয়, ওরা যথেষ্ট মানে জেরা করার ট্রাই করে। সো ইনজুরি নোট দেওয়ার আগে একটু সাবধান। এছাড়া ইমার্জেন্সিতে আমাদের প্যারা খুবই কম হয়, ইমার্জেন্সি ডিল করার জন্য উপজেলা যথেষ্ট ভালো। সাকিব ভাই যেটা বললো যে হচ্ছে যদি ডাক্তার কম থাকে তাহলে আপনাদের ইমার্জেন্সি পোস্টারে ঢুকায় দেওয়ার ট্রাই করবে। ডাক্তার বেশি থাকলেও করে, এটা আমারও ট্রাই করছিল, আমি সুন্দর করে এড়াই গেছি যে ভাই এটা আমার কাজ না। ওরা হাসতে হাসতে আপনার ঘাড়ে চাপায় দেওয়ার ট্রাই করবে, দয়া করে নিয়েন না। কেননা গাইনি বিষয়ে আমাদের নলেজ জিরো, পিডিয়াট্রিক বিষয়ে আমাদের নলেজ জিরোর কাছাকাছি। এই বিষয়গুলো রাতের বেলা বেশি আসে। যতই ওরা বলুক স্যার আমরা সাপোর্ট দিব, ভাই আমরা সাপোর্ট দিব, লাভ নাই। যদি ইউএইচএফ জোর করে, আপনি পোলাইটলি বলবেন স্যার আপনি আমাকে এটা লিখিত আকারে দেন যে আমার নলেজের ঘাটতির কারণে যদি কোনো রোগীর ক্ষতি হয় এর দায় দায়িত্ব আমি নিব না, এটা আপনি নিবেন। দেখবেন আপনার খুব বেশি ঘাটাবে না। কাটাবে না কেন? কারণ হচ্ছে এখন উপজেলায় ডাক্তার অনেকে যাবেন, আপনারা ডাক্তার যদি কম থাকে তখন অনেকের করতে হয়। 41-এ আমাদের, আমার ফ্রেন্ডেরও করা লাগতেছে। 41-এর যেহেতু ডাক্তার কম নিছে এমবিবিএস, 42 অনেকে চলে আসছে, তো দেখা গেছে হচ্ছে আপনার ডেন্টাল অনেকে করা লাগতেছে। বাট আপনারা 48-এ অনেকে জয়েন করতেছেন এমবিবিএস বিডিএস, সো আপনাদের সমস্যা হওয়ার কথা না। ইনশাআল্লাহ ট্রাই করবেন ইমার্জেন্সি না নেওয়ার জন্য। এরপরে আসি ডাক্তারদের সাথে সম্পর্ক কিরকম করবেন। আমি মোটামুটি এক্সট্রোভার্ট টাইপের মানুষ, আমি ওইখানে গিয়ে সবার সাথে একটা ভালো সম্পর্ক মেনটেন করছি। আমরা যারা ছিলাম সবার একটা গ্রুপ ছিল, আমরা প্রতি মাসে চাঁদা তুলতাম, তুলে কোনো না কোনো একটা প্রোগ্রাম করতাম। সেটা আমাদের ওয়ান ডিশ পার্টি হোক, সেটা কোথাও ঘুরতে যাওয়া হোক, ঘুরতে কমে যাওয়া হয়েছে কারণ আমাদের সময় করোনা ছিল। তো আমরা যেটা করতাম এটা হচ্ছে আমাদের কয়েকটা বিষয় করা লাগছে। ওদের ইমার্জেন্সি রুমের বেশ কিছু রেনোভেশন করা লাগছে, আমাদের নতুন খাট কিনছিলাম আমরা, ওদের জন্য একটা টেবিল অ্যারেঞ্জ করছি, ওয়াইফাই লাগানো হয়েছে, টিভি লাগানো হয়েছে। যদিও এগুলাতে আমার কিছু আসে যেত না, কারণ আমি ডেন্টাল সার্জন, আমি আউটডোরে বসলেই হ্যাপি ছিলাম, বাট আমি এগুলা করছি। ফার্স্ট অফ অল আমার এগুলা করতে ভালো লাগে, সেকেন্ড অফ অল এর দ্বারা সবার সাথে সম্পর্ক ভালো হয়। সো যারা এক্সট্রোভার্ট আছেন বা যারা সম্পর্ক ভালো করতে চান, আপনারা দায়িত্ব নিয়ে সবার সাথে মিলে এগুলা করতে পারেন, দেখবেন হাসপাতালে সবার মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়। আমি যখন চলে আসি আমার জন্য হাসপাতালের প্রত্যেকটা মানুষ মন খারাপ করছে, ট্রু। কারণ প্রত্যেকে দেখা হলে আমি হাসি মুখে সালাম দিতাম, সেটা নার্স হোক, আয়া হোক, সেটা আমাদের যে কোনো স্টাফ হোক। আপনাদের জব ডেসক্রিপশনে দেখবেন যে হচ্ছে লেখা আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত যে কোনো দায়িত্ব পালন। এর মধ্যে বিভিন্ন কিছু আছে, যেরকম আমি আমার উপজেলায় এমও আইসিটি ছিলাম, ওখানে বেশ কিছু হাবিজাবি পদ আছে যেগুলোর কোনো কাজ নাই বা দায়িত্ব বেশি। একটা হচ্ছে এমওডিসি, ডিজিজ কন্ট্রোল, এটা সাধারণত এমবিবিএস রা হয়। এটার কাজ হচ্ছে যত আপনার বিভিন্ন ডিজিজ আছে যেগুলো হচ্ছে কমিউনিকেবল ডিজিজ,
এগুলা নিয়ে কাজ করা। উপজেলায় হচ্ছে আপনার কারোর টিবি আছে কিনা বা এটা কয়জনের আছে, এগুলো মান্থলি মিটিং হয়, এগুলো ওদের রিপোর্ট দিতে হয়। আমি ছিলাম এমও আইসিটি, মানে যত রিপোর্টিং আছে সব আমার থ্রু হয়ে যায়। উপজেলাতে রিপোর্টিং একটা ইম্পর্টেন্ট জিনিস, এর দ্বারা আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটা রেটিং হয় সারা বাংলাদেশের মধ্যে। এই রেটিং যাদের 50-এর ভিতরে, ওরা বেশ ভালো হিসেবে গণ্য হয়। এবং যারা টপে থাকে, টপ 10 বা এই ধরনের, ওদেরকে প্রতি বছর পুরস্কার দেওয়া হয়। তো প্রত্যেক উপজেলার মধ্যে এটা একটা কম্পিটিশন থাকে। আবার আপনার উপজেলার রেটিং যদি বেশি খারাপ হয়, সেটাও আবার মান্থলি মিটিং এ আপনার যে সিভিল সার্জন আছে ওনারা ঝাড়ে, ওনারা জিজ্ঞেস করে যেটা কেন হচ্ছে। তো আপনার ইউএচএফপি অবশ্যই চাবে আপনার রেটিংটা ভালো হোক। যদিও ডেন্টালের রেটিং এর সাথে তেমন কোনো সম্পর্ক নাই, তারপরেও ওভারঅল হসপিটালের পারফরমেন্স আপনার রেটিং এর উপর প্রভাব ফেলবে। এই বিষয়গুলো আমি দেখতাম। এবং আল্লাহর রহমতে আমার সময়ে ইউএসএফপিও স্যার যথেষ্ট অ্যাক্টিভ ছিলেন। দুইজন মিলে আমরা আমাদের র্যাঙ্কিং 350 থেকে 100-র ভিতরে নিয়ে আসছিলাম। এটা এখনো 54তম আছে। বলার উদ্দেশ্য হচ্ছে আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন, আবার চাইলে কিছু না করেও পার হয়ে আসতে পারবেন। টোটালি ডিপেন্ড করে আপনার উপর। যদি আপনি অনেক কিছু করেন, সবার সাথে মিশেন, দেখবেন সবার সাথে সম্পর্ক ভালো হচ্ছে, আপনার কাজ করে মজা পাচ্ছেন। যদি আপনি খুব মন্ডক হয়ে থাকেন যে না আমি শুধু আমার মতো আসবো দেখবো যাবো, যেটা ম্যাক্সিমাম ডেন্টাল সার্জনটা করে, এতে যেটা হবে উপজেলাতে আমাদের যে একটা ইমপ্রেশন আছে যে ডেন্টাল কোনো কাজ করে না, এটা আপনার গায়েও লাগবে। এবং প্রথম প্রথম জিনিসটা খারাপ লাগে যে এটা কেন বলে, আমরা তো কাজ করতেছি তারপরেও কেন বলতেছি। সো একটু এক্সট্রোভার্ট হওয়াটা ভালো। আচ্ছা, একজন প্রশ্ন করছিলেন রেফারের কোন সিকোয়েন্স আছে কিনা। সিকোয়েন্স হচ্ছে আপনি যে উপজেলায় পোস্টেড, আপনার জেলায় যদি জেলা সদর হাসপাতাল থাকে তাহলে আপনি জেলা সদর হাসপাতালে রেফার করবেন। যদি আপনার হচ্ছে জেলা সদর হাসপাতাল না থেকে এখানে মেডিকেল কলেজ হাসপাতাল, যেরকম আমার ছিল, আমার ময়মনসিংহের হরিপুর উপজেলা, আমার ময়মনসিংহ মেডিকেল কলেজ ছিল, তো আমি সরাসরি মেডিকেল কলেজ হসপিটালে রেফার করতাম। যদি আপনার এরকমও সুইটেবল না থাকে, সেই ক্ষেত্রে আপনি ঢাকা ডেন্টাল কলেজে বা পিজি হসপিটাল, যেটা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, সেখানেও আপনি হচ্ছে রেফার করতে পারেন। আপনি আপনার যে রেফারাল কাগজ, মানে আপনার যে টিকেটটা, এই টিকেটে আপনি কোনো বেসরকারি জায়গার নাম লিখতে পারবেন না। আপনাকে অবশ্যই সরকারি কোনো হসপিটালের নাম লিখতে হবে। এবং আরেকটা বিষয়, উপজেলায় যাওয়ার পরে যারা আমরা উপজেলায় প্র্যাকটিস করার চিন্তা করতেছি, চেম্বার দেওয়ার চিন্তা করতেছি, অনেকেই যেটা করি আমরা বা করার ইয়া থাকে যে আমরা এখান থেকে, যেহেতু আপনার উপজেলায় তেমন কোনো কাজকর্ম হয় না, অনেক রোগী পাবেন যারা বলবে স্যার আপনার চেম্বার আছে কিনা, একটু চেম্বারের ঠিকানা দেন, কোনটা ভালো হয় একটু যাবো আমরা, এই সেই ইত্যাদি ইত্যাদি। চেষ্টা করবেন পোলাইটলি এড়ায় যাওয়ার জন্য। কেননা এগুলো নিয়ে বাইরে অনেক কথাবার্তা হয় যে এই ডাক্তার হাসপাতালের রোগী নিজের চেম্বারে ভাগায় নেয়, হাসপাতালে কোনো কাজ করে না, চেম্বারে ঠিকই কাজ করে। মানুষ কিন্তু এটা বুঝবে না যে আপনার ম্যাটেরিয়াল সাপ্লাই, আপনাকে তারা চেয়ার চিনে, এই যে আপনার সামনে চেয়ার পড়ে আছে আপনি কাজ করেন না কেন, ওরা মনে করবে আপনি রোগী ভাগায় নিচ্ছেন। সো এটা পোলাইটলি ডিল করবেন এবং একটু ইন্টেলিজেন্ট হওয়ার ট্রাই করবেন। যদি রোগী এরকমই হয় রেফার করতেই হয় কোনো চেম্বারে, এটা রোগীকেই ডিল করতে দেন, যে আপনাদের এলাকায় ভালো কোনো চেম্বার থাকলে আপনারা খুঁজে নেন, আপনি সরাসরি এগুলো বলতে যায়েন না, এগুলো নিয়ে অনেক কথা হয়। আরেকটা বিষয় হচ্ছে রিপ্রেজেন্টেটিভ। উপজেলা হাসপাতালে এরা আপনারা সারাক্ষণ ঘিরে থাকবে। প্রথমে একটা রুল এস্টাবলিশ করে ফেলবেন, এটা হচ্ছে যে দুপুর 12টার আগে কোনো রিপ্রেজেন্টেটিভ আপনার রুমে যেতে ঢুকতে না পারে। এরা ট্রাই করবে যখন তখন এসে ঢুকে যাওয়ার জন্য। এই জিনিসটা রোগীরা বলেন, কর্তৃপক্ষ বলেন, সবাই খারাপ চোখে দেখে। সো একটা রুল এস্টাবলিশ করার ট্রাই করবেন। এখন কিন্তু অলরেডি স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটা হচ্ছে নোটিশ দেওয়া হয়েছে যে নির্দিষ্ট দিন বাদে ওরা ঢুকতে পারবে না। যদি সেটা আপনার উপজেলায় মেনটেন হয়, সেটা আপনি মেনটেন করবেন। উপজেলায় যেটা আমরা অনেকেই ভুল করি, আমরা শুরুতে এদের সাথে এত বেশি খাতির জমাই, এদের পিছনে বাইকি করে আমরা এখানে যাই সেখানে যাই, বাসা থেকে আসি, ওরাও আপনারা অফার করবে। কেননা ওদেরকে বলাই হয় ডাক্তারদেরকে সুবিধা দেওয়ার জন্য যাতে ওদের ওষুধগুলো আমরা লিখি। আমি যেটা ট্রাই করতাম, আমি যাদের কোম্পানি ভালো, আমি সবার ওষুধেই ঘুরে ফিরে লিখতাম। যে ঔষধ আপনার হাসপাতালে সাপ্লাই আছে, আপনি ভুলেও সেটা বাইরে থেকে লিখতে যাবেন না। আপনার অ্যামোক্সিসিলিন সাপ্লাই আছে, আপনার টাইসিল লেখার দরকার নাই, অক্সাসিল লেখার দরকার নাই, আপনি অ্যামোক্সিসিলিনেই লিখবেন। রোগীর যদি মনে হয় সে হাসপাতালেরটা খাবে না, সে বাইরে থেকে কিনবে, টোটালি তার দায়িত্ব, এটা আপনার ব্যাপার, দেখার বিষয় না। এখন আপনার সেফিক্সিম লাগবে যেটা হাসপাতালে সাপ্লাই নাই, তখন আপনি যে কোনো একটা ভালো কোম্পানি লিখে দিতে পারেন। তারপরেও সামনে আরো রুলস আসতেছে,
ওরা দেখবেন স্বাস্থ্য থেকে বলে দিচ্ছে যে আপনি জেনেরিক নেম প্যাডে কিছু লিখতে পারবেন না। এটা অনেকদিন ধরেই বাস্তবায়ন করার ট্রাই হচ্ছে, সুবিধা হচ্ছে না কারণ দোকানদার গুলা সুবিধার না, এরা উল্টাপাল্টা ওষুধ ধরায় দেয়। এজন্য আমরা চাইলেও শুধু জেনেরিক নেম লিখতে পারি না। দেখা গেছে আপনি রোগীরে বলবেন ভালো কোম্পানির কিনতে, হাবি জাবি একটা ধরায় দিচ্ছে, এতে ভালো হচ্ছে খারাপ বেশি হয় সেটা ভিন্ন বিষয়, কিন্তু যেটা হসপিটালে আছে আপনি সেটাই লেখার ট্রাই করবেন। বাকি কেনা লাগবে কিনা কি করা সেটা তারা বুঝবে। যদি আপনার কাছে জানতে চায় তখন আপনি বলে দিতে পারেন, বাট ডকুমেন্টেড হিসেবে আপনি হসপিটাল ওষুধ দেখা ট্রাই করবেন। রিপ্রেজেন্টেটিভ যারা আছে ওদেরকে একটা লিমিটের মধ্যে রাখা ট্রাই করবেন। ওরা আপনার বন্ধু বান্ধব না, সো ওরা ওই রেসপেক্ট নিয়ে কথা বলতে বাধ্য। কিছু রিপ্রেজেন্টেটিভ থাকে যারা হচ্ছে স্থানীয় নেতার চেলা পেলা বা নেতার আত্মীয় স্বজন, এরা আইসার উপরে প্রচন্ড ভাব দেখানোর ট্রাই করবে। এগুলা ইন্টেলিজেন্ট ওয়েতে মেনটেন করবেন, এদেরকে ডিল করবেন। এদের থেকে অনৈতিক কোনো সুবিধা নিতে যাওয়ার দরকার নাই। অনেকে বিভিন্ন অফার নিয়ে আসবে যে স্যার আমরা মান্থলি একটা প্যাকেজ দিব, আমরা স্যার এই করবো সেই করবো, দরকার নাই। আপনি 2-3 হাজার টাকার লোভে নিজের এই ক্যারেক্টার নষ্ট করার কোনো মানে হয় না। ওরা আপনারা মাসে 2,000-3,000 টাকা দিবে যে স্যার আমার গ্যাসের ওষুধটা লিখেন, এর বিনিময়ে সারা উপজেলায় রটায় বেড়াবে যে টাকা খায় ওষুধ থেকে। একবার ইমেজ ডাউন হয়ে গেলে গ্রামে কথা যে কি পরিমাণ দ্রুত ছড়ায় আপনার আইডিয়া নাই। একবার ইমেজ ডাউন হয়ে গেলে এটা আপনি জীবনে করতে পারবেন না। সো শুরু থেকে এটা মেনটেন করবেন। ফিমেল ডক্টররা নিজের সেফটি নিজের কাছে, সব উপজেলা সেম না। উপজেলার মানুষের ফিমেলদের প্রতি একটা নেগলেক্টেড ভাব আছে, এটা ট্রু। বিশেষ করে ডেন্টালের ক্ষেত্রে গ্রামের মানুষ এখনো মনে করে যে মেয়েরা দাঁত ফেলতে পারে না, ওদের গায়ে জোর নাই। কথাটা শুনতে খারাপ লাগতেছে বাট এটা ট্রু। দেখবেন আপনার সরাসরি এসে মুখে বলবে আপনি পারবেন, ওই যে আপনার টেকনোলজি দেখায় বলবে ওনারা দেন উনি করে দেন। এগুলা গায়ে মাখাইলে চলবে না, আপনাকে আপনার কাজ দিয়ে প্রমাণ করা লাগবে যে আপনি কাজ পারেন। আপনার টেকনোলজিস্টকে একটা লিমিটের মধ্যে রাখতে হবে। আপনার মনে রাখেন মানুষ ওনারই বড় ডাক্তার হিসেবে চেনে। আমি যখন প্রথম গেছি আমার একদিন এসে একদিন জিজ্ঞেসে যে বড় স্যার আসে নাই, মানে আমার টেকনোলজিস্টের বয়স 50-এর উপরে, উনি অনেকদিন ধরে এখানে আসে। তো এক টেবিলে উনি বসে, উনি ওই দিন একটু লেট করতেছিল, আমি আগে বসে আছি। আমার জিজ্ঞেস করতেছে বড় স্যার আসে নাই। আমি হেসে বলছি না বাবা উনি আসে নাই, সমস্যা না আপনি একটু ওয়েট করেন। আমার তো ওনার সাথে তর্কে যাওয়ার দরকার নাই যে না উনি বড় স্যার না আমি বড় স্যার, এই সেই এই সেই। 2 দিন পরে ওরাই বুঝে গেছে যে কে স্যার আর কে টেকনোলজিস্ট। আপনি তর্ক করে সম্মান কামাইতে পারবেন না, আপনি কাজ দিয়ে প্রুফ করেন এটা, ঠিক আছে? সেকেন্ড বিষয়, আপনার ড্রেস আপ। উপজেলায় আমরা যে কাজটা করি আমরা মনে করি দেখার কেউ নাই, টি শার্ট জিন্স প্যান্ট স্যান্ডেল এগুলা পরে চলে আসতেছি। ভাই দয়া করে এই কাজ করেন না। আপনি একজন অফিসার, এই মান সম্মানটা বজায় রাখেন। আমি আমার 2 বছর অ্যাপ্রন পরে ডিউটি করছি, উপজেলায় কেউ অ্যাপ্রন পরে না, অনেস্টলি কেউই পরে না, বাট আমি পরছি। অ্যাপ্রন পরার অভ্যাসটা করেন, এটা খুব একটা ভালো জিনিস। ছেলেরা চেষ্টা করবেন শু পরার জন্য, না হলেও অ্যাটলিস্ট ভালো মানের কোনো স্যান্ডেল শু পরেন। দয়া করে এই চপ্পল টাইপের জুতা পরেন না, খুবই খারাপ লাগে দেখতে জিনিসটা। তারপর আপনার হচ্ছে ট্রাউজার পরে চলে আসেন না, এটাও খারাপ লাগে দেখতে। যেটা করবেন যাতে মানসম্মত হয়, যাতে মানুষ দেখে মনে করে না এটা আসলে একটা অফিসার। যে যেটাই করেন যাতে এটা মেনটেন হয় যে না আপনি একজন ক্যাডার মানুষ, আপনি একজন অফিসার মানুষ। এটা যাতে কেউ আপনাকে নেগলেক্টেড চোখে না দেখে, দূর এত দেখলে মনেই হয় না। এই কাজ দয়া করে করেন না। বারবার বলতেছি আপনারা এখন আর স্টুডেন্ট নাই, এখন চাকরি ক্ষেত্রে প্রবেশ করতেছেন, আপনারা এখন বড় মানুষ হয়ে গেছেন। সো অ্যাক্ট লাইক ইট। আচ্ছা, ধন্যবাদ ডাক্তার মাহফুজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন কথা বলেছেন। আমরা 2টা প্রশ্ন পেয়েছি, আমি একটু বলি। একটা হচ্ছে গেজেটের পর পোস্টিংটা কি নর্মালি হয় র্যান্ডমলি নাকি কোনো চয়েস অপশন থাকে? আচ্ছা, প্রথম বিষয় 39-এ আমাদেরকে কোনো চয়েস লিস্ট দেওয়া হয় নাই। সো ধরে নেন আপনাদের হয়তো এবারও দিবে না, কেননা চয়েস লিস্ট দিতে যাওয়া মানে বহু রকমের ঝামেলা থাকে। নরমালি প্রথম পোস্টিং এর ক্ষেত্রে ঢাকা এবং তার আশেপাশের জেলাগুলোতে পোস্টিং দেয় না। সো ঢাকা, ঢাকার উপজেলা, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, অর্থাৎ যেগুলো জায়গা আপনি ঢাকা থেকে গিয়ে ডিউটি করতে পারবেন, এই সমস্ত জায়গাতে সাধারণত নতুন পোস্টিং দেওয়া হয় না। এগুলা পুরাতন যারা মেডিকেল অফিসার বা যারা পলিটিক্যালি অ্যাক্টিভ এই ধরনের লোকদের জন্য রিজার্ভ থাকে, সহজ কথা যেটা। সো
যাদের স্থায়ী ঠিকানা এইরকম জায়গায় দেওয়া, গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, এগুলা, তারা ধরে নেন তাদের পোস্টিং দূরে হইতে পারে। আমার পরিচিত যারা ছিল বেশিরভাগই দূরে দূরে পাঠাইছে। আদারওয়াইজ ট্রাই করা হয় নিজের জেলায় এবং নিজের উপজেলায় পোস্টিং দেওয়ার জন্য। অ্যাডমিন ক্যাডারে জিনিসটা উল্টা, অ্যাডমিনদের সাধারণত নিজের জেলায় দেয় না, কেননা ক্ষমতা খাটানোর একটা বিষয় থাকে। ডাক্তারদের কিন্তু এরকম না, ডাক্তারদের ক্ষেত্রে সাধারণত ট্রাই করে নিজের জেলায় দেওয়ার জন্য যদি আপনার পোস্ট ফাঁকা থাকে। সেই ক্ষেত্রে গ্যাজেটের পরপরই পোস্টিং এর কাজকর্ম শুরু হয়ে যায়। যদি আপনাদের নিজের সুইটেবল জায়গায় নেওয়ার ইচ্ছা থাকে, সেই ক্ষেত্রে আপনারা ট্রাই করেন আপনাদের পরিচিত কেউ যদি মন্ত্রণালয়ে থাকে যোগাযোগ করে সুপারিশ করানোর জন্য। এগুলা অফ দা আচ্ছা, রেকর্ড এই কথাবার্তা। এই আচ্ছা, এটা যেহেতু রেকর্ড হচ্ছে আপনারা তো ডিটেলস না বলি, আমি রিসেন্টলি যেটা দেখলাম যে 43তম বিসিএস এ নিয়োগটা কিছুদিন আগে হইলো। সেখানে হচ্ছে ডাক্তারদেরকে বিভাগীয় পরিচালক স্বাস্থ্যের হুম অফিসে ন্যস্ত করা হয়েছে। হুম হুম। সো এটা হচ্ছে এখন লেটেস্ট, স্বাস্থ্য মন্ত্রণালয় এইভাবে কাজ করছে, তারা সরাসরি উপজেলাতে পোস্টিং না দিয়ে তারা করে কি বিভাগে অ্যাটাচমেন্ট করতেছে, যে আপনি চট্টগ্রাম বিভাগে, এবার চট্টগ্রাম বিভাগীয় পরিচালকের স্বাস্থ্য অধিদপ্তর থেকে চট্টগ্রাম বিভাগের মাঝখানে যে উপজেলা খালি বা যে উপজেলাতে ডাক্তার কম, সেই উপজেলায় যদি মেডিকেল কলেজ থাকে, তারা নিজেদের মতো করে পোস্টিংটা দিচ্ছে। কাজেই এখন পোস্টিং অর্ডারটা কিন্তু সরাসরি স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা স্বাস্থ্য অধিদপ্তরের হাতে বিষয়টা কিন্তু নেই। তো ঢাকায় যারা পার্মানেন্ট অ্যাড্রেস আছে তারা বিপদে পড়ে কিছু নাই। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখলাম যারা ঢাকায় স্থায়ী ঠিকানা দেওয়া ছিল তাদেরকে অনেককে খুলনা, বাগেরহাট, অনেককে সিলেট, অনেকে মানে বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু ভাগ করে দিয়েছে। আসলে আমরা সবাই শুক্রিয়া করি মহান আল্লাহ তাআলার কাছে, আসলে এত এই যে 5,000 6,000 পরীক্ষার্থী থেকে 300 জন আমরা আহ, সরকারি চাকরিতে সুযোগ, মানে আমাদের যে একটা স্বপ্ন। এবং এখানে একটা মজার থাকবে, একটু আনন্দ থাকবে, কেউ একটু ডিপ্রেশন থাকবেন যে পোস্টিং কইছে, এটা নিয়ে আসলে কোনো অরিড হওয়ার কিছু নাই। এই চাকরির উপজেলাতে 2 বছরটা একটা হানিমুন পিরিয়ড, আপনারা এনজয় করবেন, মজা করবেন, পার্টি করবেন, ঠিক আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল যে এই বিপি মেশিন কি সাথে রাখতে হবে কিনা উপজেলা আউটডোরে ডিউটি করার সময়, বিপি মেশিন? আচ্ছা, বিপি মেশিনের ক্ষেত্রে যেটা, এটা হচ্ছে উপজেলা হাসপাতালে বিপি এবং স্টেথো সাপ্লাই থাকে, বাট কোয়ালিটি খুবই খারাপ থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই ভালো থাকে না। যদি আপনার কাছে বিপি মেশিন থাকে, বিপি আর স্টেথোটা আপনি রুমে রাখতে পারেন। কেন? আপনার যে কোনো সময় দরকার হইতেই পারে। আপনি একটা বয়স্ক পেশেন্টের এক্সট্রাকশন করতে যাচ্ছেন, আপনার কাছে মনে হলো না দেখে নেই, সেই ক্ষেত্রে আপনি দেখে নিলেন। আদারওয়াইজ যদি না থাকে, এটা ক্রাইম না কোনো। আপনার পাশেই দেখবেন হচ্ছে আপনার ওই নন কমিউনিকেবল ডিজিজের রুম গুলো আছে, ওইগুলোতে এখন প্রত্যেক উপজেলাতেই মেশিন সাপ্লাই দেওয়া আছে, ওই ডিজিটাল মেশিন গুলো। আপনি আর চাইলে ওইখান থেকে মাপায় নিতে পারবেন, সমস্যা নাই। উপজেলায় বিপি মেশিন থাকলে এটা কখনোই টেবিলের উপর রাখবেন না। টেবিলের উপর রাখলে প্রত্যেক জন এক্স্যাক্টলি, আইসা, স্যার এক্স্যাক্টলি আমার এই কথা পেশেন্ট আমি একটু। বলতে চাচ্ছিলাম, এই কথাটা বলতে চাচ্ছিলাম। বিপি মেশিন এবং হচ্ছে স্ট্রেটো কখনোই মানুষকে দেখাবেন না। এটা দেখালে সবাই দেখবেন যে দূর দূরান্ত থেকে এসে খালি বলবে, হাত বাড়ায় দিবে যে আমার একটু বিপি চেক হ্যাঁ, করে দাও। এই কাজটা সারাক্ষণ এই কখনোই কাজ করবেন না। করবে। বিপি মেশিন থাকুক, এটা আপনি ড্রয়ারের ভিতর থাকুক, একান্ত প্রয়োজন হলে আপনি বের করে নিবেন। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলি, আমাদের দুজন বক্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করলো, পাশাপাশি আপনারা আপনাদের আউটডোর রুমে খাতা মেনটেন করবেন। একটা খাতা থাকবে, রেজিস্টার খাতা। আপনি প্রতিদিন কয়টা রোগী দেখলেন, কয়টা দাঁত তুললেন, কয়টা ফিলিং দিলেন, কি করলেন, এই রেজিস্টার খাতাটা কিন্তু, এটা হচ্ছে আপনার যখন উপজেলা হাসপাতাল ভিজিট হয়, বিশেষ করে সিএসআর, সিভিল সার্জন ঢাকা থেকে যায়, বিভাগীয় পরিচালকের দপ্তর থেকে যায়, তারা কিন্তু কোনো কারণে যদি খাতাটা দেখতে চায় আপনি যে উপজেলায় আছেন কিনা বা থাকতেছেন কিনা, এটার ডকুমেন্ট হচ্ছে আপনার খাতা, যে আমি স্যার প্রতিদিন রেজিস্ট্রি খাতা আমার এন্ট্রি থাকতেছে, আমি 5টা রোগী দেখি, 10টা রোগী দেখি, 2টা রোগী দেখি, এটা কিন্তু আপনার একটা এভিডেন্স। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এই আমি ডাক্তার মাহফুজ হাসানকে বলি যে বাচ্চাদের ডোজ, বাচ্চাদের ওষুধের ডোজ, বাচ্চা উপজেলাতে বেশ বাচ্চা পেশেন্ট আসে, আমরা তো চেষ্টা করব উপজেলা হাসপাতালে সাপ্লাই থাকে যে ওষুধগুলো, বিশেষ করে অ্যামোক্সিসিলিনটা থাকে, ডক্সিসাইক্লিন থাকে, পেইন কিলার হিসেবে প্যারাসিটামল থাকে, আইবুপ্রোফেন থাকে। বাচ্চাদের ডোজটা একটু সংক্ষেপে আমরা বলে দিই যে বাচ্চাদের ডোজটা এখন কিরকম কিরকম হবে। আচ্ছা, প্রথম বিষয় হচ্ছে ভাইয়া, উপজেলা হাসপাতালে সিরাপ সাপ্লাইয়ের মধ্যে অ্যামোক্সিসিলিন থাকে আর হচ্ছে সেফ্রাডিন থাকে, এই দুইটা বেশি থাকে। সো আমাদের যদি অ্যান্টিবায়োটিক দরকার হয় বাচ্চাদের ক্ষেত্রে, আমি কমন কথাবার্তাগুলো বলি যেটা আপনি নিজে অ্যাপ্লাই করবেন। প্রথমত হচ্ছে ডিমসটা সবাই মোবাইলে রাখবেন। অনেক সময় দরকার হয় টুকটাক জিনিস দেখে নেওয়ার জন্য, দেখে নেওয়াটা দোষের কিছু না, উল্টাপাল্টা লেখাটা দোষের। সো ডিমসটা সাথে রাখবেন সবাই। সেকেন্ডলি, কমন কিছু বিষয় মাথায় রাখবেন। আপনি চাইলেই ওজন হিসাব করে দিতে পারেন, বাট এত মানুষ ক্লিয়ারলি বলতে পারে না বাচ্চার ওজন কত, বাচ্চার বয়স কত, ওদের এটা নিয়ে অনেক ঝামেলা হয়। দেখবেন মানুষ এতটা সচেতন না। সেই ক্ষেত্রে
আমি সবচেয়ে যেটা মাথায় রাখতাম, যে সমস্ত বাচ্চার বয়স 4-এর নিচে, এদের ক্ষেত্রে আমি ট্রাই করতাম হচ্ছে হাফ চামচ করে অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য। যদি বাচ্চা হেলদি হয় তাইলে 4-এর উপরে গেলে তখন আমি 1 চামচ করে, সহজ কথা বলি, 4-এর নিচে হলে হাফ চামচ, 4 থেকে 7 1 চামচ, 7-এর বেশি হলে আপনি 1.5 বা 2 চামচ দিয়েন। এটা হচ্ছে কমন কথাবার্তা। কিছু কিছু ড্রাগের ক্ষেত্রে ডোজ একটু ডিফারেন্ট থাকে, সেটা দেখে নেওয়াটা ভালো যে কত মিলিগ্রাম দিতে পারবো আমরা। কিন্তু উপজেলার মানুষ না এত কিছু বুঝে না, ওরা চামচ বুঝে। আপনার সিরাপের সাথে যে ক্যাপ দেওয়া থাকে বা চামচ দেওয়া থাকে ওরা এটা বুঝে। তো আপনাকে এভাবে বুঝিয়ে দেওয়াটাই ভালো। আপনি যদি ওদেরকে লিখে দেন যে 7.5 মিলিগ্রাম বিডি ডোজে, এরা জীবনে কিচ্ছু বুঝবে না। ওদেরকে আপনার বলে দিতে হবে যে 1.5 চামচ করে দিনে 2 বার। বাংলায় লিখবেন, দয়া করে ইংলিশে লিখেন না। মানুষজন এমনিতেই কিছু বুঝে না, ড্রাগের নামটা ইংলিশে লিখেন, নিচে ডোজ গুলা বাংলায় লিখবেন, এতে ওদের বুঝতে সুবিধা হবে। নয়তো যেটা হবে, আপনি দিলেন, ওরা খাওয়াবেও না, কিছু করবেও না। ড্রাগের ডোজ গুলো নিয়ে আমার কাছে হচ্ছে একটা লেখা আছে, আমি দেখি খুঁজে পাই কিনা, পাইলে আমি গ্রুপে দিয়ে দিব, যে হচ্ছে কোনটা কত মিলিগ্রাম আমরা কত ডোজে দিব। হ্যাঁ, আমাদের সময় 39-এর সময় আমরা এটা একটা ম্যানেজ এটা একটা করছিলাম, যে কমন হচ্ছে ফরম্যাট পুরোটা আমরা পাইলে এটা ফলো আমরা একটু করতাম। কাইন্ডলি গ্রুপে দিয়ে দিব। আমি গ্রুপে দিয়ে দিব ভাই, ওটা আমার কাছে আচ্ছা, আছে মনে একটা হয়। কোশ্চেন আসছে, সেটা হচ্ছে যারা এফসিপিএস ট্রেনি আছে, ইতিমধ্যে যারা এফসিপিএস এর ট্রেনিতে আছে, যাদের আলহামদুলিল্লাহ বিসিএস হলো, তার উপজেলায় যাবে, এখান থেকে তারা আবার কিভাবে ট্রেনিং পোস্টে আসবে, এটা একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন হচ্ছে রেসিডেন্সি, এই এই যারা রেসিডেন্সি কোর্সে বর্তমানে আছে, এই দুইটা সম্বন্ধে একটু মাহফুজ হাসান আপনি বলেন। আচ্ছা, প্রথম বিষয়, উপজেলায় আপনি যখন যাবেন, আপনি এই 2 বছরের মধ্যে যে কোনো সময় এফসিপিএস পরীক্ষা দিতে পারবেন। দিয়ে আপনি যদি চান্স হয়ে যায়, তারপরেও আপনি অ্যাটলিস্ট 2 বছর পরে ট্রেনিং কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো যা কিছুই হোক, আপনার হচ্ছে উপজেলা হসপিটালে 2 বছর থাকাই লাগবে, এটা মাস্ট। সো যাদের অলরেডি এফসিপিএস হয়ে গেছে, তারা একটা নিয়ে টেনশনে আছেন যে ভাই আমরা ট্রেনিং পোস্টটা কেমনে পাবো। ট্রেনিং পোস্ট পাওয়াটা আসলেই কঠিন, এটা সত্য। 2 বছর হওয়ার সাথে সাথে আপনি আপনার ইউএচএফ এর ফরওয়ার্ডিং নিয়ে আপনি যেখানে চান সেখানের জন্য আপনি অ্যাপ্লাই করে রাখবেন। অ্যাপ্লাইটা করতে হয়, প্রথমে আপনি ইউএচএফ এর ফরওয়ার্ডিং নিবেন, সেখান থেকে সিভিল সার্জন অফিসের ফরওয়ার্ডিং নিবেন, সেখান থেকে বিভাগীয় পরিচালকের ফরওয়ার্ডিং নিবেন, নিয়ে আপনি স্বাস্থ্য দপ্তরে জমা দিবেন। জমা দেওয়ার পরে আপনার ওয়েট করা ছাড়া কোনো কাজ নাই। আপনার মাঝে মাঝে খোঁজ নিতে হয় যে অর্ডারটা হইলো কিনা। আপনার অর্ডার হইলে আপনার আইডিতে চলে আসে। এখন ঝামেলা যেটা, আমাদের গভর্নমেন্ট ক্যান্ডিডেটের জন্য ট্রেনিং পোস্টের সংখ্যা খুবই কম। সেই ক্ষেত্রে আপনার এটা পাওয়াটা আসলে একটু টাফ, বাট চেষ্টা করলে হয়ে যায়, নয়তো এত ট্রেনিং কেউ করতে পারতো না। সো আপনারা যারা এফসিপিএস ট্রেনি আছেন, এখন বলি যে সব জায়গায় সব রকমের ট্রেনিং হয় না। আমাদের ট্রেনিং এর জন্য বেস্ট দুটো জায়গা হচ্ছে ঢাকা ডেন্টাল কলেজ আর হচ্ছে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি পিজি হসপিটাল যেটা। এখন আমি অর্থর অর্থর গভর্নমেন্ট যারা এফসিপিএস ট্রেনি আছে, ওদের পিজি হসপিটালে কোনো পোস্ট নাই। অর্থাৎ আপনি যদি এফসিপিএস পার্ট 2 ট্রেনিং করতে চান এবং গভর্নমেন্ট ক্যান্ডিডেট হন, আপনাকে অবশ্যই ঢাকা ডেন্টালে একটা পোস্ট জোগাড় করা লাগবে। ওএমএস এর ক্ষেত্রে ঢাকা ডেন্টাল লাগবে আপনার। প্রস্থ এবং হচ্ছে পেডিতে এফসিপিএস নাই। প্রস্থর যেহেতু ঢাকা ডেন্টালে কোনো আপনার এফসিপিএস বা এমএস কোনো ডিগ্রি চলে না, প্রস্থরা চাইলে হচ্ছে গভর্নমেন্ট ও প্রাইভেটে ওরা পিজিতে করতে পারে। কনজার ঢাকা ডেন্টালেও করা যায়, পিজিতেও করা যায়। সো এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কোথায় আপনার করার অপশন আছে, সেটা আপনাকে যখন অ্যাপ্লাই করেন তখন এটা দিতে হবে। এজন্য অনেকে প্রেফার করে যে এফসিপিএস এর চাইতে উপজেলা থেকে সরার জন্য এমএসটা বেটার। কেন? কারণ আপনার 2 বছর হয়ে গেলে আপনি ডেপুটেশনের অ্যাপ্লাই করতে পারবেন, এবং ডেপুটেশন পাওয়া মোটামুটি 99% মতো শিওর যে আপনার যদি চান্স হওয়া থাকে এমএস এ, আপনি ডেপুটেশন পেয়ে যাবেন। এটা 2 মাস আগে হোক 2 মাস পরে হোক, আপনি ডেপুটেশন পেয়ে যাবেন। কিন্তু আপনি এমএস বা এমএস পরীক্ষা দিতে পারবেন হচ্ছে 2 বছর হয়ে যাওয়ার পরে। সাপোজ আপনাদের নিয়োগ যদি ডিসেম্বরে হয় বা জানুয়ারিতে হয়, কথার কথা বলতেছি, নেক্সট আপনারা হচ্ছে তাহলে পরীক্ষা দিতে পারবেন হচ্ছে 27 নভেম্বরে যে এমএস পরীক্ষাটা হবে সেটাই বসতে পারবেন। হিসাব করা হয় সেশন শুরু হওয়ার আগ পর্যন্ত আপনার 2 বছর পুরা হয়েছে কিনা। অর্থাৎ যে সেশনে আপনি ঢুকবেন, মার্চ থেকে সেশন শুরু হয়, ওই সেশনে ঢুকার আগ পর্যন্ত অর্থাৎ 28 ফেব্রুয়ারি পর্যন্ত আপনার উপজেলাতে 2 বছর সম্পূর্ণ হয়েছে কিনা।
যদি হয়ে থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করে বসতে পারবেন 2 বছর, আদারওয়াইজ আপনি 1 বছরের জন্য পিছিয়ে যাবেন। তবে এফসিপিএস এ এই ধরনের কোনো বাধ্যবাধকতা নাই। এমডির ক্ষেত্রে 1 বছর হইলে আপনি বসতে পারবেন। অর্থাৎ যারা এমডি তে বসতে চান তারা চাইলে 26 নভেম্বরে যে পরীক্ষাটা হবে এটাতে বসতে পারবেন, 27 মার্চে আপনারা জয়েন করতে পারেন যদি চান্স পান, যদি আপনাদের নিয়োগ মার্চের আগে হয়, যেটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। থ্যাংক ইউ। আসলে ট্রেনিং কস্টের চিন্তা করে লাভ নাই এভাবে। আসলে এফসিপিএস পরীক্ষাটা আপনি চাকরিতে ঢোকার পর যে কোনো সময় দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর হচ্ছে এমএস রেসিডেন্সি বা এমএস পরীক্ষাটা দিতে হবে 2 বছর পরে, আর এমডিটা দিতে পারবেন 1 বছর পরে। হ্যাঁ, আচ্ছা, আমাদের একটা কোশ্চেন এসেছে, আমাদের একজন ডক্টর লিখলেন যে ইনি নন কমিউনিকেবল ডিজিজ, এটা নিয়ে উনি অনেক ইন্টারেস্টেড, বা তার যদি একটা মাস্টার্স থাকে সে আমাদের উপজেলা পর্যায়ে এনসিডি কর্নারে কাজ করতে পারবে কিনা, সে কিন্তু ডেন্টাল সার্জন। পারবেন যদি আপনার ইউএচএসপি এবং আরএমও অ্যালাউ করে, বিষয়টা এক্স্যাক্টলি। টোটালি ওনাদের উপর। যদি ওনারা অ্যালাউ করে যে না আপনি নিজে কাজ করেন, কোনো সমস্যা নাই। উপজেলার স্বাস্থ্য বিভাগের হেড হচ্ছে ইউএচএফপিও, উনি যদি আপনাকে অ্যালাউ করে যে না তুমি করতে পারো, গুড, আপনার পারফরমেন্স যদি ভালো হয়, আপনার যদি ইন্টারেস্ট থাকে, ওনারা আপনাকে অ্যালাউ করবে। সাধারণত দেখা যায় এগুলা এক্সট্রা দায়িত্ব কেউ নিতে চায় না, ওনারা ধরে ধরে দেয় যে ভাই তুমি এটা হও। প্লাস এমওডিসি হওয়ার অনেক সুবিধাও আছে, অনেক ট্রেনিং পাওয়া যায়, এক্সট্রা কিছু টাকা আসে এবং বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির একটা সুযোগ হয়। তো যারা এই ধরনের জিনিস পছন্দ করেন চাইলে করতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, তাহলে একজন এই বিষয়, হ্যাঁ বলেন। Sure. আর একজন জিজ্ঞেস করছে যে হচ্ছে কি কি প্রসিডিওর করব আমরা, বা 2 বছরে কি করব। আচ্ছা ভাইয়া, কয়েকটা বিষয় হচ্ছে সিরিয়ালি বলি। উপজেলায় যেহেতু আপনাদের 2 বছর থাকা লাগবে, তো এই টাইমটা একটু প্ল্যান করে নেন যে কিভাবে আগাবেন। যারা অলরেডি পোস্ট গ্রেডে চান্স পাওয়া হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই 2 বছর বেসিক্যালি পোস্ট গ্রেডের যেহেতু পড়াশোনা নাই, যেটা আপনারা করবেন সেটা হচ্ছে যাওয়ার পর পরেই আপনাদের যে হচ্ছে আপনাদের যে বিভাগীয় পরীক্ষা বা ডিপার্টমেন্টাল এক্সাম, এটার প্রস্তুতি শুরু করবেন। প্রথম চান্সেই দিয়ে ফেলবেন। জিনিসটা পড়তে গেলে মনে হবে খুবই বিদঘুটে, কঠিন লাগে প্রথম প্রথম, কারণ আমরা এগুলো পড়ে অভ্যস্ত না, কিন্তু পাশ করাটা জরুরি। কেননা পাশ করে ফেললে একটা ঝামেলা কমে গেল। এই জ্ঞানগুলা আজীবন লাগে চাকরিতে, বাট পাশ করে রাখাটা জরুরি। কেননা আপনার চাকরি স্থায়ী করার জন্য 3টা শর্ত আছে। এক হচ্ছে বিভাগীয় পরীক্ষায় পাশ করা, 2 হচ্ছে আপনার যে হচ্ছে ফাউন্ডেশন ট্রেনিং সেটা হতে হবে, থার্ড হচ্ছে আপনার উপজেলায় 2 বছর চাকরি পূরণ হওয়া লাগবে। এই 3টা জিনিস পূর্ণ হইলে আপনি চাকরি স্থায়ী করার অ্যাপ্লাই করতে পারবেন। সো আপনারা ট্রাই করবেন এই 2 বছরের মধ্যেই ডিপার্টমেন্টাল পরীক্ষা পাশ করে ফেলার জন্য এবং ফাউন্ডেশন ট্রেনিংটা কমপ্লিট করে ফেলার জন্য। সিনিয়ররা অনেকেই অনেক কিছু বলবে যে দূর ডিপার্টমেন্টাল কোনো বিষয় না, এই সেই হাবি যাবি। ভাই পড়াশোনার উপর আসেন, পাশ করে বের হয়ে যান, ঝামেলা শেষ। ঘাড়ে রাইখেন না, এটা অনেক প্যারা দেয়। পরে যখন পোস্ট গ্রেডে ঢুকবেন দেখবেন এগুলো নিয়ে অনেক প্যারা করতেছেন। এখন ফ্রি টাইম আছে, ডিপার্টমেন্টাল শেষ করে ফেলেন, ফাউন্ডেশন ট্রেনিং শেষ করে ফেলেন। আর হচ্ছে যাতে 2 বছর হইলে আপনি চাকরি স্থায়ী করার অ্যাপ্লাই করতে পারবেন। চাকরি স্থায়ী হয়ে গেলে এরপর যখন আপনার টোটাল 5 বছর হবে তখন আপনি হচ্ছে সিনিয়র স্কেল পরীক্ষা দিতে পারবেন যদি আপনার ডিগ্রি কমপ্লিট থাকে। বাট যদি আপনার ডিগ্রি কমপ্লিট হয়েও যায় কিন্তু চাকরি স্থায়ী হয় নাই, তাহলে আপনি সিনিয়র স্কেল দিতে পারবেন না। আর সিনিয়র স্কেল যত পিছাবে আপনার প্রমোশন তত পিছাবে। সো এই জিনিসগুলা শুরুতেই করে রাখবেন। সেকেন্ডলি, যাদের পোস্ট গ্রেড হয় নাই তারা এই ডিপার্টমেন্টালের পাশাপাশি পোস্ট গ্রেডের পড়াশোনা শুরু করে দিবেন। কেননা এই 2 বছরের মতো ফ্রি টাইম আপনারা কোথাও পাবেন না। অনেকেই চিন্তা করে থাকবেন যে না উপজেলায় গিয়ে আমরা চেম্বার দিব, একটু টাকা পয়সা কামাই। ভাই একবার টাকা আসা শুরু করলে আপনারা পড়তে ইচ্ছা করবে না। বাট ঝামেলা হচ্ছে 5 বা 10 বছর পরে আপনার যখন আর টাকা পয়সার অভাব থাকবে না, তখন আপনার মনে হবে পোস্ট গ্রেড করাটা উচিত ছিল। কিন্তু ওই সময় আপনি পড়াশোনা থেকে এত দূরে সরে গেছেন যে আপনার জন্য আবার পড়াশোনায় কামব্যাক করা খুবই কঠিন। সেটাই। সো আচ্ছা, আমরা আরেকটা কোশ্চেন নেই, অ্যাটাচমেন্টে থাকলে উপজেলায় 2 বছর কাউন্ট হবে কিনা? ডিপেন্ড করে, এটা টোটালটাই ডিপেন্ড করে হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর কি চায় তার উপর। যেরকম 42 বিসিএস এ যখন নিয়োগ হয়েছে ওদের অ্যাটাচমেন্ট ছিল ঢাকার বিভিন্ন করোনা হসপিটাল গুলোতে, কিন্তু যখন করোনা কমে গেছে তখন ওদের তো বললো যে না ওদের উপজেলায় 2 বছর থাকাই লাগবে। এটা নিয়ে তখন ওরা একটা মানে সুপারিশ করাইছিল যে স্যার এটা তো আসলে পসিবল না, আমরা তো ডিউটি করছি, আমাদের কাউন্ট হবে না কেন। পরে অনেক কাহিনীর পরে স্বাস্থ্য অধিদপ্তর ওদেরকে ইয়ে করছে যে না ঠিক আছে, যারা ঢাকায় 2 বছর ডিউটি করছে ওদের 1 বছর উপজেলা কাউন্ট হবে, 1 বছর ওদের উপজেলায় যাওয়াই লাগবে।
সো যাদের অ্যাটাচমেন্টে জেলা সদর হাসপাতাল বা অন্য কোথাও দিবে, ধরে নেন আপনাদের উপজেলা কাউন্ট হবে না। যদি স্বাস্থ্য অধিদপ্তর আলাদা করে বলে যে না হবে, গুড, আদারওয়াইজ ট্রাই করেন বা দোয়া করেন শুরুতে যাতে উপজেলায় পড়ে যায়, 2 বছর শেষ করে ফেলেন, এরপর আপনারা ডিগ্রি ডিগ্রি যা নেওয়ার নিয়েন। উপজেলার 2 বছরটা এতটাও খারাপ না রে ভাই, যতটা আপনারা মনে করতেছেন, যতটা ভয় পাচ্ছেন। উপজেলা একটা মজার জায়গা যদি আপনি অ্যাকচুয়ালি এনজয় করেন। আমি ফ্যামিলি নিয়ে থাকছি করোনার টাইমটাতে, আমার কাছে ভালোই লাগছে, খারাপ লাগে নাই। আর এটা টোটালি উপজেলাতে ডিপেন্ড করে আপনাদের উপজেলাতে উপর। যদি অ্যাটাচমেন্ট নেয় তাহলে? যদি উপজেলাতে অ্যাটাচমেন্ট দেয় সেই ক্ষেত্রে আপনার কাউন্ট দিতে পারে, এটা ডিপেন্ড করে আসলে স্বাস্থ্য দপ্তর কি চাচ্ছে। কেননা যদি আপনাদের এই 300 পোস্টের মধ্যে সবাইকে ওরা সরাসরি পদায়ন করতে না পারে, ওরা কোনো না কোনো একটা ব্যবস্থা করবে, এবং এটা ওদের মাথা ব্যথা, এটা নিয়ে আপনাদের টেনশন করা দরকার নেই, সেটাই, এটা ওরা উপজেলাতে বুঝবে। অ্যাটাচমেন্ট দিলে এটা ট্রেনিং, এটা 2 বছর উপজেলা কাউন্ট করার কথা। আচ্ছা, ফাউন্ডেশন ট্রেনিংটা আপনারা হচ্ছে আপনাদের এইচআরএস থাকবে, এইচআরএম, এখান থেকে ফাউন্ডেশন ট্রেনিং এর জন্য অ্যাপ্লাই করে ফেলবেন। ফাউন্ডেশন ট্রেনিং হচ্ছে ডাক্তারদের 2 মাসের, এবং ফাউন্ডেশন ট্রেনিং হচ্ছে আপনি করতে পারবেন হচ্ছে ঢাকাতে এনএপিডি, ঢাকাতে বিয়াম, এবং হচ্ছে ঢাকা মাতুয়াইলে আইসিএমএইচ, আর কুমিল্লাতে হচ্ছে বার্ড, আর বগুড়া হচ্ছে আরডিএ, আর কক্সবাজারে আছে বিয়াম। কক্সবাজারটা মাঝে মাঝে হয় বা একটু গ্যাপ থাকে, বাট এই বাকি 5টা যেগুলো আছে ঢাকার এনএপিডি, বিয়াম, মাতুয়াইল আইসিএমএইচ, কুমিল্লা বার্ড এবং বগুড়া আরডিএ, এগুলো হচ্ছে রেগুলার, মানে কিছুদিন পর পরই ব্যাচ ওপেন হচ্ছে। আপনার 40 জন করে চিকিৎসককে এখানে ফাউন্ডেশন ট্রেনিং এর ব্যবস্থা করে। আপনারা চেষ্টা করবেন বিভাগীয় পরীক্ষা এবং ফাউন্ডেশন ট্রেনিং গুলো যত দ্রুত সম্ভব কমপ্লিট করে ফেলতে আর কি। নিজে ডিভিশনের বাহিরে কি পোস্টিং দেয়? চিটাগাং ডিভিশনে আছি, বাহিরে দিতে পারে, কর্তৃপক্ষ চাইলে বাহিরে দিতে পারে, বাধ্যতামূলক কিছু না, আপনি ক্লেম করতে পারবেন না। আর ফাউন্ডেশন ট্রেনিং কি 2 ইয়ারের মধ্যেই করা যায়? হ্যাঁ, ফাউন্ডেশন ট্রেনিং 2 বছরের মধ্যেও করা যায়। এখন আপনি অ্যাপ্লাই না করলে র্যান্ডমলি অপেক্ষা, আপনাকে অনেকদিন অপেক্ষা করতে হবে। আর আপনি যদি অ্যাপ্লাইটা করে রাখেন, আপনি অ্যাপ্লাই করা হয়তো বা 6 মাসের মধ্যে আপনি হয়তো বা ডেট পেয়ে যাবেন, সিরিয়ালটা পেয়ে যাবেন আর কি। এই তো মোটামুটি, প্রিয় চিকিৎসক বৃন্দ, আমরা চেষ্টা করেছিলাম 3টা থেকে 4টার মধ্যে প্রোগ্রাম শেষ করতে। আসলে এত টপিকস, এত বিষয়, এত আলোচনা, প্রায় 4টা 40 ছুঁই ছুঁই। তো আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ সংখ্যক যত ইনফরমেশন দেওয়া যায়, বিশেষ করে এখন এই সুপারিশ প্রাপ্ত হওয়ার পর থেকে উপজেলা যাওয়া পর্যন্ত, এবং তার পরবর্তীতে আপনি কি করবেন। হ্যাঁ, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য আমার মনে হয় আপনারা এই বিষয়টা শুনলে উপকৃত হবেন। আচ্ছা, জয়েনিং কবে নাগাদ হতে পারে? আমরা খুব ধারণা করতেছি আগামী 1 মাস, অক্টোবর কিংবা নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই হয়তোবা জয়েনিংটা হয়ে যেতে পারে। এই বিষয়ে তারপরও স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তর আপনাদেরকে বিজ্ঞপ্তির আকারে প্রকাশ করবে, এটা আমাদের ধারণা। আমার পার্সোনাল ধারণা হচ্ছে যে খুব 1 মাস, 1 মাস বা প্লাস মাইনাস খুব কম সময়ের মধ্যেই এই জয়েনিংটা হয়ে যাবে আর কি। তো ডাক্তার মাহফুজ হাসান অভি ভাই, আপনাকে অত্যন্ত মানে আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি আজকের একটা এই বন্ধের সময়ে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আপনার গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা লব্ধ তথ্যগুলো দেওয়ার জন্য। আমার মনে হয় যে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তারা এই বিষয়টা থেকে উপকৃত হবেন, এবং আমরা খুব শীঘ্রই আপনাদেরকে সংবর্ধনা বা সংবর্ধনিত করার জন্য আমরা প্রোগ্রাম আয়োজন করতে যাচ্ছি। এটা আপনাদের সাথে কন্ট্যাক্ট করা হবে, জানানো হবে। আসলে দিন শেষে আমরা এডুডেন্ট, আমরা একটা পরিবার। আমরা চেষ্টা করছি ডেন্টাল সার্জনদের যে কোনো বিষয়ে আপনাদের সাথে অ্যাটাচমেন্টে থাকা, আপনাদের সাহায্য সহযোগিতায় আমরা এগিয়ে আসার জন্য। আহ, তো ডাক্তার মাহফুজ হাসান অভি ভাই, আপনি শেষে যদি কিছু বলতে চান, দুই দুই লাইনে সংক্ষেপে। আচ্ছা, একটা প্রশ্ন আসছে, বুঝতে আছি আমরা কি গেজেটের পর ডিসকন্টিনিউ করতে হবে নাকি এর আগেই করা পসিবল, প্রসেসটা কি? এটা আসলে আপনারা গ্যাজেটের আগ পর্যন্ত তো আপনারা সুপারিশপ্রাপ্ত, জাস্ট আপনারা এখন পর্যন্ত নিশ্চিত না। গ্যাজেট হয়ে গেলে আপনার হাতে একটা ডকুমেন্ট আছে যে স্যার হুম। আমার এই যে গ্যাজেট আমার উপজেলায় হয়ে গেছে। গ্যাজেট হওয়ার পরে তখন হচ্ছে আপনারা ডিসকন্টিনিউ করবেন। তখন হচ্ছে আপনারা সেটা নিয়ে একটা অ্যাপ্লিকেশন নিয়ে হচ্ছে যাবেন নিজি হসপিটালে, যে হচ্ছে স্যার আমরা এই অবস্থা, আমার এখন হচ্ছে 2 বছরের জন্য ছুটি দরকার। ওরা আপনাকে ছুটিটা এলাও করবে, তখন হচ্ছে আপনি পরবর্তীতে এই কাগজটা দেখায় আবার জয়েন করতে পারবেন। সো এটা গ্যাজেট হওয়ার পরে, এখনই করার দরকার নেই। সেটাই। আচ্ছা, লাস্টে একবারে ফিনিশিং 2টা কথা। আচ্ছা, সো অনেক কথাবার্তা হইলো, তারপরেও যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে আপনারা গ্রুপে লিখবেন, আমরা চেষ্টা করবো অ্যান্সার দিয়ে দেওয়ার জন্য। উপজেলায় গিয়ে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলায় পড়বেন, বিভিন্ন জিজ্ঞাসা থাকবে, বিভিন্ন টপিক অ্যারাইজ করবে।
আপনারা চেষ্টা করবেন নিজেদের মধ্যে কমিউনিকেশনটা ভালো রাখার জন্য। সেটা আপনার নিজের উপজেলার অন্য ডক্টর যারা আছে ওদের সাথেও, আপনার ব্যাচের যারা হচ্ছে এই 48 বিসে যারা ডেন্টাল সার্জন আছে ওদের সাথেও। দেখবেন বিভিন্ন গ্রুপ থাকে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, ফেসবুক গ্রুপ থাকে, ওইগুলাতে আপনারা আপনাদের বিষয়গুলো শেয়ার করবেন, ভালো হোক খারাপ হোক। আপনি একটা ডিফিকাল্ট কিছু একটা প্রসিডিউর করছেন সেটা আপনি ছবি তুলে শেয়ার করলেন, আপনার সাথে খারাপ কিছু একটা হয়েছে সেটা আপনি শেয়ার করলেন। এতে যেটা হয় অন্যরা ইনফরমেশনটা পায়। কেননা যে সমস্যাটা আপনি ফেস করতেছেন আপনি একা না, অন্যরাও একই সমস্যা হয়তো ফেস করে থাকতে পারে। এখন কে কিভাবে ডিল করতেছে এই বিষয়গুলো তখন না আপনার একটা সাহস পাবেন যে আপনি একা না। বা ধরেন আপনার অন্য উপজেলার এক ইউএচএফ তার ডেন্টাল সার্জনকে এটা করতে বলছে, সে কিভাবে সেটা ডিক্লাইন করছে বা সে সেটা কিভাবে পালন করতেছে। আপনার ইউএচএফ আপনাকে ডেকে বললো যে হ্যাঁ নেক্সট মাসে আমাদের একটা মিটিং আছে, এটা তুমি অ্যারেঞ্জ করো, কিভাবে করবেন সেটা আপনি গ্রুপে জিজ্ঞেস করলেন যে ভাই কারো কোনো অভিজ্ঞতা আছে কিনা। বা আপনার ইউএচএফ আপনাকে ডেকে বললো যে আমাদের বর্জ্য ব্যবস্থাপনা বিষয়গুলো ঠিক মতো হচ্ছে কিনা তুমি একটু তদারক করো। ছোটখাটো হাসপাতালে অনেক বিষয় থাকে, এই জিনিসগুলো যখন নিজেরা শেয়ার করবেন তখন দেখবেন ডিল করাটা ইজি হচ্ছে। আপনি হাসপাতালে একা না, আপনি পুরো কমিউনিটিতেও একা না। যদিও আপনার পোস্ট একটা, কিন্তু আপনি একা না, এটা আপনি মনে রাখেন। নিজেকে ছোট ভাবার বা বড় ভাবার কোনো দরকার নাই। এজ এ হোল ওনারাও এন্ট্রি পোস্টে ঢুকতেছে, আপনিও এন্ট্রি পোস্টে ঢুকতেছেন, আপনারা ইকুয়াল গ্রাউন্ডে প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব পালন করবেন। সো এটা নিয়ে ছোট বড় বা কম বেশি, বা আমরা আমাদের মধ্যে আজীবন একটা জিনিস যেটা থাকে যে আমরা এমবিবিএস এর চেয়ে কোনো অংশে কম না, এটা প্রুফ করার একটা আকাঙ্ক্ষা, দরকার নাই ভাই। এখন তো আমরা বাচ্চা নাই, ওনারাও জানে ওনাদের কাজ কি, আমরা জানি আমাদের কাজ কি। এটা নিয়ে তর্ক বিতর্কে যাওয়ার দরকার নাই। অনেকেই থাকে আপনাকে খোঁচা মেরা কথা বলবে, এগুলা গায়ে লাগাইতে চায় না। ঠিক আছে, এক্স্যাক্টলি। এই যে সাকিব ভাই যেটা বলতো যে যদি কারো মাথা গরমের অভ্যাস থাকে এটা একটু ঠান্ডা করার ট্রাই করেন, উপজেলায় হুটহাট কারোর সাথে ঝগড়া বাঁধাইয়া দিয়েন না। ঠিক আছে, সেটাই। এই বিষয়গুলো যদি ঠান্ডা মাথায় ডিল করতে পারবেন তত আপনারা ভালো থাকবেন। সবাইকে আবারও অনেক অনেক অভিনন্দন। জীবনের অনেকটা সময় এই বিসিএস এর পিছনে দিয়েছেন অনেকে, আল্লাহ তাআলা সবার উপর রহম করছে যে একটা জিনিস আপনারা উতরায় গেছেন। ক্যাডার সার্ভিসে সবাইকে স্বাগতম আবারও। ক্যাডার সার্ভিসটা মোটামুটি একটা আরামের জায়গা যদি আপনি জিনিসটাকে ভালোভাবে ডিল করেন। সো সবাইকে আবারও অনেক অনেক অভিনন্দন। আর যখন এডুরেন্টের পক্ষ থেকে হচ্ছে সংবর্ধনা আয়োজন করা হবে তখন সবার সাথে ইনশাল্লাহ আবারও দেখা হবে, তখন আরো অনেক কথাবার্তা হবে, অনেক আলোচনা হবে। সেই পর্যন্ত সবার জন্য অনেক শুভকামনা রইলো। সালাম আলাইকুম। ধন্যবাদ ডাক্তার মাহফুজ হাসান রবিকে। একেবারে লাস্ট একটা প্রশ্ন, যে যারা ট্রেনিং এ আছে ডিসকন্টিনিউ করলে কি ট্রেনিং কাউন্ট হবে কিনা? 2022 সাল থেকে ট্রেনিং আছে, এই ক্ষেত্রে হচ্ছে আপনি 22 সাল থেকে ট্রেনিং শুরু করলে 25 পর্যন্ত যতটুকু ট্রেনিং করছেন 3 বছর বা 2 বছর 6 মাস, আপনার এই 3 বছর ট্রেনিং কাউন্ট হবে। আর এখানে যদি কোনো ব্লক বাদ যায়, কোনো ব্লক, আপনি 3 মাসের ব্লক 1 মাস ব্লক ট্রেনিং করে চলে গেছেন, 2 মাস আপনাকে আসলে সেই 3 মাসের ব্লক আবার করতে হবে। এখানে যে 3 মাসের ব্লকের যে 1 মাস বা 1.5 মাস বা 2 মাস করে গেলেন, আপনার এটা কাউন্ট হবে না। আপনার ব্লক এন্ডিং হলে, ব্লকের ক্লিয়ারেন্সটা পেলে ওই পর্যন্ত আপনার ট্রেনিংটা কাউন্ট হবে। হুম। সো এটা হচ্ছে আপনার গ্যাজেট পাওয়ার তারিখের পর আপনি অ্যাপ্লাই করবেন যে আমি এখন গ্যাজেটেড প্রাপ্ত হয়ে গেছি বাংলাদেশ সরকার থেকে, আমি ট্রেনিং পোস্টে আমি পোস্টিং উপজেলাতে চলে যাব আর কি। তখন ওই পর্যন্ত, ওই ডেট পর্যন্ত আপনাদের যেই ব্লকগুলো কমপ্লিট হয়েছে আপনার ট্রেনিং এর, আপনি এফসিপিএস হন কিংবা রেসিডেন্সি প্রোগ্রামে হন, ওই পর্যন্ত আপনার ট্রেনিংটা কাউন্ট হবে। এবং পরবর্তীতে আবার উপজেলা 2 বছর কমপ্লিট করে এসে আপনি আবার যোগদান করলে বাকিটুকু আপনার কমপ্লিট করতে হবে। সো এই ছিল মোটামুটি আজকের আমাদের সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আলোচনা উপজেলা পর্যায়ে আমাদের ডেন্টাল সার্জন বিন্দু কি করবে। আমাদের আজকের এই প্রোগ্রামের লাস্ট মানে সামারি যদি আমি করি, সামারির প্রথম কথা হচ্ছে যে ইউ হ্যাভ টু রেগুলার, আপনাকে রেগুলার হতে হবে 8টা থেকে 2:30 ডিউটি টাইম। আপনি রেগুলারলি বায়োমেট্রিক দিলে, রেগুলার ডিউটি করলে কেউ আপনাকে কিছু বলতে পারবে না। 2 হচ্ছে সবার সাথে সদ্ভাব। আপনি উপজেলার প্রশাসন, ইউনো, এসিল্যান্ড, থানাতে ওসি, এসআই থেকে শুরু করে উপজেলার অন্যান্য দপ্তর যেগুলো আছে, শিক্ষা অফিসার, কৃষি অফিসার, মৎস্য অফিসার, হ্যাঁ, ইঞ্জিনিয়ার, এদের সবার সাথে আপনি সদ্ব্যবহার করবেন। এরা আপনার বিপদে পাশে এগিয়ে আসবে। আপনাদের ইন্টারনাল যে ডক্টর থাকবে, আমাদের যে ডক্টর করলাম তাদের সাথে ভালো সম্পর্ক রাখবেন। ইউটিউবিও আর এর মধ্যে সাথে ভালো সম্পর্ক রাখলে ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা হবে না। এবং দ্বিতীয় কথা হচ্ছে আপনি উপজেলা লাইফটাকে 2টা বছর এনজয় করবেন, মজা করবেন। যারা পোস্ট গ্রাজুয়েশনে আছেন, যারা পোস্ট গ্রাজুয়েশনে নেই, ফ্রেশ গ্রাজুয়েট, তারা চেষ্টা করবেন পোস্ট গ্রাজুয়েশনের প্রস্তুতি নেওয়ার জন্য, মানে এই 2 বছর সময়টাকে ইউটিলাইজ করার চেষ্টা করবেন। আর এর পাশাপাশি বিভাগীয় পরীক্ষা এবং ফাউন্ডেশন ট্রেনিং এর জন্য যথাযথভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, পরীক্ষা দিবেন।
তো এইগুলো কমপ্লিট করে রাখবেন। তো প্রিয় চিকিৎসক বৃন্দ, ডেন্টাল সার্জন বৃন্দ, জুলাইতে ট্রেনিং কাউন্ট করেছি, 6 মান্থ না হলে ট্রেনিং কাউন্ট হবে না। এখন আপনাদের জুলাইতে আপনাদের এফসিপিএস এ যদি 6 মান্থ করে ট্রেনিং কাউন্টের অপশন থাকে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ওই 6 মান্থ কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু ট্রেনিং আপনার কাউন্ট করবে না। হুম তবে এই ক্ষেত্রে আপনারা যারা একসাথে আছেন ট্রেনিং এ, তারা আপনারা সবাই একসাথে মানে একসাথে একটা গ্রুপ করে এই বিষয়টা নিয়ে আপনারা মুভ করবেন যে আসলে আমাদের কতটুকু ট্রেনিং কাউন্ট হবে, কতটুকু হবে না। হ্যাঁ, তো এই ছিল মোটামুটি আজকের প্রোগ্রাম। হ্যাঁ, উপজেলাতে আপনার অফিসার্স ক্লাব থাকবে, অফিসার্স ক্লাবে সকল অফিসারের প্রধান থাকবে, সেখানে যাবেন, একদিন সময় দিবেন, খেলাধুলার আয়োজন হয়, প্রোগ্রাম হয়, বনভোজন হয়। এগুলা করলে সবার মধ্যে একটা 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 বন্ডিং তৈরি হয়। এটা আসলে উপজেলা লেভেলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। সবাই ভালো থাকুন, সবার সুস্থতা কামনা করছি, এবং খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে আরো বড় পরিসরে আপনাদের সংবর্ধনা অনুষ্ঠানে। সবাই ভালো থাকুন। আল্লাহ সবাই মনের আশাকে পূরণ করেছে। আমরা সবাই সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই এডুডেন্টের জন্য দোয়া করবেন, এবং এই জিনিসটা আমরা চাই যেন এডুডেন্ট সব সময় আপনাদের পাশে থাকতে পারে, ডেন্টাল সার্জনদের পাশে থাকতে পারে। সবাইকে আবারও শুভকামনা এবং শুভেচ্ছা দিয়ে আজকের এই প্রোগ্রামের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আমি ডাক্তার মোহাম্মদ আল আসিফ আবেদিন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।